করি। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা শুরু করছিলাম জাভা ক্লাস এন্ড অবজেক্ট নিয়ে। দেখছিলাম যে কিভাবে ক্লাস ক্রিয়েট করতে হয়, কিভাবে অবজেক্ট ক্রিয়েট করতে হয়। মেইনলি আমাদের জাভা ক্লাসে দুই রকমের মেম্বার ছিল। একটা ছিল হচ্ছে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, আর একটা ছিল হচ্ছে মেম্বার মেথডস। তো সি প্রোগ্রাম থেকে যারা আসছো এখানে, মানে যারা সি করে আসছো, অনেকের টেন্ডেন্সি একটা থাকে যে মেইন সিতে আমরা যেরকম মেইন ফাংশনের মধ্যে বিভিন্ন জিনিসপত্র ডিক্লেয়ার করতাম, তোমাদের একটা টেন্ডেন্সি থাকে যে জাভাতে মেইন ফাংশনের মধ্যে এই ক্লাসগুলো ডিক্লেয়ার করা বা মেইনের মধ্যে এরকম ইনস্ট্যান্স ভ্যারিয়েবল গুলো ডিক্লেয়ার করা, এরকম একটা টেন্ডেন্সি থাকে অনেক। তো একটা জাভা ক্লাস আমি যখন ডিক্লেয়ার করব, এখানে কিন্তু কোনো মেইনের কিছু নেই। জাভা ক্লাস, এই ক্লাসের মধ্যে দুই রকম মেম্বার থাকবে, ইনস্ট্যান্স ভ্যারিয়েবল থাকবে আর হচ্ছে মেথডস থাকবে। এই ক্লাসের অবজেক্ট নিয়ে আমরা যখন কাজ করব, তখন আমরা হচ্ছে এরকম মেইন মেথড ক্রিয়েট করে আর হচ্ছে এই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করে তারপরে ওই অবজেক্টগুলোর এই যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল গুলা, এগুলাকে আমরা অ্যাক্সেস করতে পারি। তো ক্লাস ক্রিয়েটের যদি কোনো কোয়েশ্চেন থাকে, ওখানে ওটার মধ্যে কিন্তু মেইন নিয়ে এসো না, বা মেইনের মধ্যে কিন্তু ক্লাস ক্রিয়েট করতে যায় না। জাভা ক্লাস কিন্তু মেইনের মধ্যে ক্রিয়েট করতে হয় না। জাভা ক্লাস এটা একটা সেপারেট জিনিস, সেপারেট একটা এন্টিটি। মেইনের মধ্যে আমরা কি করব, আমাদের কোড এক্সিকিউশন হবে মেইন থেকে, মেইনের মধ্যে আমরা ক্লাসের অবজেক্টগুলো ক্রিয়েট করতে পারি। Okay? স্যার, আমরা মেইন ফাংশনের ভিতরে কোনো ধরনের ক্লাস ডিক্লেয়ার করতে পারবো না? না, ফাংশনের মধ্যে ক্লাস ডিক্লেয়ার করতে পারবো না। ফাংশন অ্যাকচুয়ালি করা যায় ক্লাস ডিক্লেয়ার, বাট আমাদের যে জাভা ক্লাসগুলো আছে সেগুলো আমাদের সেপারেট আইডেন্টি, সেপারেট একটা ফাইলে আমাদের এখানে যেভাবে যে জিনিসগুলো দেয়া আছে সেগুলো করতে হবে। মেইন কিন্তু তোমার ক্লাস ডিক্লেয়ার করার জন্য না। মেইনের মধ্যে আমরা যেটা করব, যে অবজেক্ট যদি ক্লাসে ডিক্লেয়ার করতে হয় সেগুলো আমরা মেইনে করব। স্যার, এটা কি করা যেত যে আমি মেইন ফাংশনের ভিতরে একটা ক্লাস ডিক্লেয়ার করলাম, আমি ওইখানে মেইন ফাংশনের পরে আমি ওটার মেইনের অবজেক্ট মধ্যে ক্রিয়েট কোনো করলাম? ক্লাস ডিক্লেয়ার করতে পারবো না, এটাই তো বললাম এতক্ষণ ধরে। জি স্যার, বুঝতে পারছি। মেইনের মধ্যে তুমি হচ্ছে ওই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে পারবা, ক্লাস তোমার হচ্ছে আলাদা বাইরে এরকম কোড দিয়ে ক্রিয়েট করতে হবে। এর মধ্যে কোনো মেইনের কিছু নাই, বা এই জিনিসটা মেইনের মধ্যে লেখাও কিছু নেই। ঠিক আছে, জি স্যার, এটা বুঝতে হচ্ছে পারছি। পুরো আলাদা একটা কোড। তো ক্লাস আর মেইন কিন্তু গুলাই ফেলো না, ঠিক আছে? ক্লাস যদি লিখতে বলে জাস্ট ক্লাস লিখবে, এখানে যেরকম ক্লাস লেখা আছে জাস্ট এই জিনিসগুলো লিখবে। যদি বলে যে অবজেক্ট ক্রিয়েট করো, অবজেক্ট ক্রিয়েট করতে হলে তোমার এরকম মেইন ফাংশন দিয়ে তারপর অবজেক্ট ক্রিয়েট করতে হবে। দুইটাকে মিক্স আপ করে ফেলো না। আচ্ছা, তাহলে আজকের ক্লাস আমরা শুরু করি। আজকে আমরা দেখবো যে ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করা দিয়ে আমরা স্টার্ট করব। তো আমাদের ক্লাসে আমরা দেখছিলাম যে কিছু মেম্বার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা যায়। যেমন এখানে হচ্ছে যেটা করা হয়েছিল, যে ব্যাংক অ্যাকাউন্টের দুইটা অবজেক্ট ক্রিয়েট করে ওই অবজেক্টের যে নেম এন্ড ব্যালেন্স, ব্যাংক অ্যাকাউন্টে তিনটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল ছিল, নেম আইডি ব্যালেন্স। এখানে আমাদের অবজেক্টের নেম আর ব্যালেন্স এগুলো সেট করা হচ্ছিল এভাবে ডট দিয়ে অ্যাক্সেস করে। তো এগুলাকে বলা হয় হচ্ছে এই ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করা বা ইনস্ট্যান্স ভ্যারিয়েবলকে ইনিশিয়ালাইজ করা। তো জাভাতে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করার কতগুলো ওয়ে আছে। ওইটাতে একটা ওয়ে যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে, অবজেক্ট ডিক্লেয়ার করে তারপরে ওই অবজেক্টটা দিয়ে ডট দিয়ে হচ্ছে ভ্যারিয়েবল গুলোকে অ্যাসাইন করে। এটা একটা ওয়ে, বাট ওই ওয়েটা আমরা বেশি ইউজ করবো না। আমরা হচ্ছে এখন দেখবো যে কিভাবে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল গুলোকে ইনিশিয়ালাইজ করা যায়। তো মেইনলি তিনটা ওয়েতে আমরা ইনস্ট্যান্স ভ্যারিয়েবলকে ইনিশিয়ালাইজ করতে পারি। একটা ক্লাসের আমি একটা অবজেক্ট ক্রিয়েট করব, ওই অবজেক্টের যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল গুলো থাকবে বা ফিল্ড গুলো থাকবে সেগুলোকে আমরা মেইনলি তিনটা ওয়েতে ইনিশিয়ালাইজ করতে পারি। প্রথমটা হচ্ছে ডাইরেক্ট অ্যাসাইনমেন্ট, সেকেন্ডটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন ব্লক। তো এই সেকেন্ড যে অপশন ইনিশিয়ালাইজেশন ব্লক, এটা আমরা ইউজ করব না, ঠিক আছে, এটা স্কিপ করব। এন্ড থার্ড যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কনস্ট্রাক্টর। তো প্রথমে ডাইরেক্ট অ্যাসাইনমেন্ট দিয়ে আসি। ডাইরেক্ট অ্যাসাইনমেন্টটা কি? আমরা যখন ক্লাসটা ক্রিয়েট করব, হ্যাঁ, যেখানে আমরা ইনস্ট্যান্স ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করতেছি ক্লাসের মধ্যে, ওখানে আমরা ইনস্ট্যান্স ভ্যারিয়েবলের একটা ভ্যালু সেট করে দিতে পারি।
এটাকে বলা হয় ডাইরেক্ট অ্যাসাইনমেন্ট। তো এভাবে যদি আমি কোডটা করি, তো কোডটা কি হবে, আমি যদি এখন অবজেক্ট ক্রিয়েট করি এই ক্লাসের, তখন কি হবে, তখন যে অবজেক্টটা ক্রিয়েট হবে সেই অবজেক্টের ব্যালেন্স যে আমার ভ্যারিয়েবলটা থাকবে, হ্যাঁ, সেই ব্যালেন্স ভ্যারিয়েবলে আমার ভ্যালু হয়ে যাবে 100। তো এখন আমি ব্যাংক অ্যাকাউন্টে যতগুলা অবজেক্ট ক্রিয়েট করব, সবগুলো অবজেক্টের ব্যালেন্স ভ্যারিয়েবল হয়ে থাকবে 100। তো এটা হচ্ছে ডাইরেক্ট অ্যাসাইনমেন্ট, যে আমরা অবজেক্ট ক্লাসের মধ্যে আমরা হচ্ছে ভ্যালুটা সেট করে রাখতে পারি, এন্ড যখন অবজেক্ট ক্রিয়েট হবে তখনই এই ভ্যালুটা ওই অবজেক্টে সেট হয়ে যাবে। ওকে, আচ্ছা, তারপর আছে হচ্ছে ইনিশিয়ালাইজেশন ব্লক, এটা আমার দরকার নেই। এরপর আছে হচ্ছে কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টরটা ইম্পর্টেন্ট। তো কনস্ট্রাক্টরটা কি, কনস্ট্রাক্টরটা হচ্ছে ক্লাসের একটা পার্ট। যেমন ক্লাসের ইনস্ট্যান্স ভ্যারিয়েবল পার্ট, দেন ওই মেম্বার যে ফাংশন গুলো আছে ওগুলো হচ্ছে ক্লাসের পার্ট, এরকম কনস্ট্রাক্টর হচ্ছে ক্লাসের একটা পার্ট। তো মেইনলি কনস্ট্রাক্টর কি করে, কনস্ট্রাক্টর হচ্ছে অ্যালোকেট স্পেস ফর ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। কনস্ট্রাক্টর মেইন কাজ হচ্ছে ইনস্ট্যান্স যে ভ্যারিয়েবল গুলো আছে সেগুলোর জন্য স্পেস অ্যালোকেশন করা। অ্যান্ড মেইনলি আমরা যখন অবজেক্টগুলোকে ক্রিয়েট করি, ওই অবজেক্টের ক্রিয়েট করার জন্য আমরা মেইনলি ক্লাসের কনস্ট্রাক্টরকে কল দিই। ঠিক আছে, জাভায় যখনই তুমি কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করবা, তখনই মেইনলি ওই ক্লাসের কনস্ট্রাক্টরকে তুমি কল দিয়ে অবজেক্টটাকে ক্রিয়েট করবা। আচ্ছা, তো এই জিনিসটা আমরা দেখবো একটু পরে। কনস্ট্রাক্টরের সিনট্যাক্সটা কেমন হবে, কনস্ট্রাক্টর অনেকটা মেথডের মতো, বাট মেথড থেকে কিছু প্রপার্টিজ ডিফারেন্ট আছে। তো কনস্ট্রাক্টরের যে নামটা, হুম কনস্ট্রাক্টরের যে নাম, সেই নামটা হবে এক্স্যাক্টলি আমাদের ক্লাসের যে নাম সেটা। কনস্ট্রাক্টর আমরা যখন লিখবো, কনস্ট্রাক্টর একটা নাম দিতে হয়, সেই নামটা হবে আমাদের এক্স্যাক্টলি ক্লাসের যে নাম সেই নামটা। ক্লাসের নামে যদি ক্যাপিটাল লেটার স্মল লেটার থাকে, কনস্ট্রাক্টরের নামেও এক্স্যাক্টলি সেম ওয়েতে তোমার ক্যাপিটাল আর স্মল লেটার দিতে হবে, মানে এক্স্যাক্টলি ম্যাচ করতে হবে। আচ্ছা, আর সিনট্যাক্স হচ্ছে অলমোস্ট সিমিলার টু আ মেথড। কনস্ট্রাক্টরের বডিটা বা সিনট্যাক্স যেটা, সেটা অলমোস্ট সিমিলার টু আ মেথডের মতোই, বাট একটা ক্রুশাল ডিফারেন্স হচ্ছে কনস্ট্রাক্টর কোনো রিটার্ন টাইপ নেই। ভয়েডও কিন্তু একটা রিটার্ন টাইপ, কনস্ট্রাক্টর কিন্তু ভয়েডও নেই। ওকে, তো আমাদের মনে রাখতে হবে যে কনস্ট্রাক্টর যখন লিখবো, দুইটা জিনিস, যে নামটা হবে এক্স্যাক্টলি ক্লাসের নাম, আর এটা কোনো রিটার্ন টাইপ থাকবে না। আচ্ছা, কনস্ট্রাক্টর কখন কল হয়, কনস্ট্রাক্টরকে তুমি এক্সপ্লিসিট কল দিতে পারবে না। ফাংশনকে যেরকম কল দেয়া যায়, কনস্ট্রাক্টরকে ওরকম কল দিতে পারবে না। তুমি যখন অবজেক্ট ক্রিয়েট করবা ক্লাসের, হ্যাঁ, অবজেক্ট ক্রিয়েট করার টাইমে অটোমেটিক কনস্ট্রাক্টর কল হয়ে যাবে। বা স্পেশালি তুমি যখন নিউ অপারেটর ইউজ করে, ওই যে ক্লাসের নাম দিয়ে আমরা দেখছিলাম জব ক্রিয়েট করতে হয়, নিউ, তারপরে ক্লাসের নাম দিতে হয়, তারপরে যে প্যারেন্থেসিস দিতে হয়, ওই নিউ এর পরে আমরা অ্যাকচুয়ালি ক্লাসের কনস্ট্রাক্টরকে কল দিচ্ছি। আচ্ছা, কনস্ট্রাক্টরের মধ্যে কি থাকবে, কনস্ট্রাক্টরের মধ্যে ইউজুয়ালি আমাদের যদি ক্লাসের যে ভ্যারিয়েবল গুলো আছে সেগুলো যদি আমরা ইনিশিয়ালাইজ করতে চাই, ওই কোডগুলো আমরা কনস্ট্রাক্টরের মধ্যে লিখবো। অথবা যদি কোনো ফাংশন কল দেওয়া লাগে সেট আপ করার জন্য, সেই কোডগুলো আমরা কনস্ট্রাক্টরের মধ্যে লিখবো। আচ্ছা, তাহলে কনস্ট্রাক্টর কিভাবে ক্রিয়েট করে ওইগুলো আমরা দেখি। তো এখানে ব্যাংক অ্যাকাউন্ট নামে আমাদের ক্লাসটা আবার ইউজ করা হচ্ছে। তো এই ক্লাসের মধ্যে আমরা এবার কনস্ট্রাক্টর লিখবো। তো এখানে দুইটা কনস্ট্রাক্টর লেখা আছে আমাদের এই ক্লাসের মধ্যে। তো দেখো কনস্ট্রাক্টরের যে নামটা, এই নামটা কিন্তু এক্স্যাক্টলি আমাদের ক্লাসে যে নাম সেম। ঠিক আছে, আচ্ছা, দেন কনস্ট্রাক্টর কিন্তু কোনো রিটার্ন টাইপ নাই। এই পাবলিক কিন্তু রিটার্ন টাইপ না। ওকে, তো কনস্ট্রাক্টরের কোনো রিটার্ন টাইপ থাকবে না। আর এখানে ফাংশনের মতো এটার প্যারামিটার লেখার একটা জায়গা আছে, যেটা ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট এন্ড ক্লোজ দিয়ে প্যারামিটার লেখার জায়গাগুলো ঠিক করা হয়। তো এই যে কনস্ট্রাক্টরটা, এই কনস্ট্রাক্টরকে বলা হয় কনস্ট্রাক্টর উইদাউট প্যারামিটার অর নন প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর।
যেই কনস্ট্রাক্টরে কোনো প্যারামিটার নাই। মানে এখানে আমরা যদি কোনো প্যারামিটার না দেই কনস্ট্রাক্টরে, এটাকে বলা হবে নন প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর আর কনস্ট্রাক্টর উইদাউট প্যারামিটার। আচ্ছা, এই নন প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরে কি করা হচ্ছে, এখানে আইডিতে একটা র্যান্ডম ভ্যালু সেট করে দেওয়া হচ্ছে। এই যে আমাদের ক্লাসে যে আইডি ভ্যারিয়েবলটা আছে, এখানে একটা র্যান্ডম ভ্যালু সেট করে দেওয়া হচ্ছে। তো এটা কিভাবে করা হচ্ছে, এখানে র্যান্ডম ক্লাসের একটা অবজেক্ট আমরা ক্রিয়েট করতেছি নিউ র্যান্ডম দিয়ে, ওই অবজেক্টের নেক্সট ইন নামে একটা ফাংশন কল দিচ্ছি, যেখানে প্যারামিটার আমরা 99999 পাস করে দিচ্ছি। এটুকু কোড কি করবে, এটুকু কোড হচ্ছে র্যান্ডম একটা ইন্টিজার জেনারেট করবে 0 থেকে 99999 এই এই রেঞ্জে বা এটুকুর মধ্যে যে কোনো একটা র্যান্ডম ইন্টিজার নাম্বার সে জেনারেট করবে, যে কোনো একটা র্যান্ডম নাম্বার হতে পারে। আচ্ছা, তো তারপর আমরা কি করছি, এটার সাথে একটা এমটি স্ট্রিং অ্যাড করে দিয়েছি। এমটি স্ট্রিং অ্যাড করলে যেটা হয়, এমটি স্ট্রিং অ্যাড করলে যেটা হয় যে র্যান্ডম নাম্বারটা তখন ইন্টিজারে ছিল, এখানে বলছিলাম যে আমার নাম্বারটা ইন্টিজারে ছিল, ও তখন এই নাম্বারটাকে স্ট্রিং এ কনভার্ট করে ফেলে। আইডি যেহেতু স্ট্রিং, তো আমাদের এখানে ইন্টিজার থেকে স্ট্রিং এ কনভার্ট করা লাগতো, এই জন্য আমরা একটা এমটি স্ট্রিং অ্যাড করে দিচ্ছি। তো বেসিক্যালি এই নাম্বার, এই লাইনটা যেটা করতেছে, আমাদের আইডি ভ্যারিয়েবলে একটা র্যান্ডম একটা ভ্যালু 0 থেকে 99999 এই রেঞ্জে একটা র্যান্ডম ভ্যালু বসায় দিচ্ছে, সেট করে দিচ্ছে। তো এটা নিয়ে আসলে বেশি ডিটেলসে যাওয়ার দরকার নেই, কারণ এটা আমাদের টার্গেট না। আমাদের টার্গেট হচ্ছে কিভাবে কনস্ট্রাক্টর গুলা লেখে সেগুলা শেখা। তাহলে ক্লাসে আমরা দেখলাম যে একটা কনস্ট্রাক্টর উইদাউট প্যারামিটার বা নন প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর কিভাবে ক্লাসে লিখতে হয়। দুইটা রুল, রিটার্ন টাইপ থাকবে না, নামটা হচ্ছে সেম হইতে হবে, আর এখানে কোনো প্যারামিটার দেয়া যাবে না। আচ্ছা, সেকেন্ড যে কনস্ট্রাক্টরটা আমাদের আছে, এটা হচ্ছে কনস্ট্রাক্টর উইথ প্যারামিটার বা প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। তো এখানে আমরা কনস্ট্রাক্টরের মধ্যে অনেকগুলো প্যারামিটার দিয়ে দিছি। তো কনস্ট্রাক্টরের প্যারামিটার কি হবে, এটা বোঝার জন্য আমাদের আসলে বুঝতে হবে যে কনস্ট্রাক্টরের টার্গেটটা কি, কি করতে চায় কনস্ট্রাক্টর। তো কনস্ট্রাক্টরের টার্গেট হচ্ছে যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল গুলো আছে ক্লাসের, সেগুলোর ভ্যালু সেট করা। আমরা যখন অবজেক্টটা ক্রিয়েট করব, তখন আমরা কনস্ট্রাক্টর কল দেই, ওই টাইমে আমরা হচ্ছে এই যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল গুলো আছে এদের ভ্যালু আমরা সেট করে দিব। তাহলে কনস্ট্রাক্টর উইথ প্যারামিটার এর টার্গেট হচ্ছে যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল যেগুলো আছে সেগুলোর ভ্যালু সেট করে দেওয়া। তাহলে আমার যদি 3টা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল থাকে, তো প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরের কয়টা প্যারামিটার থাকবে? 3টা ম্যাক্সিমাম। 3টা ভ্যালু আমরা সেট করতে চাই, আমাদের ইনস্ট্যান্স ভ্যারিয়েবল 3টা। তো ওই 3টা ভ্যারিয়েবলের জন্য আমাদের হচ্ছে 3টা প্যারামিটার দিতে হবে। আর ভ্যারিয়েবল গুলো এখানে দেখো, প্রথমটা হচ্ছে স্ট্রিং নেম, তো এই জন্য আমাদের একটা স্ট্রিং প্যারামিটার নিতে হবে। সেকেন্ডটা হচ্ছে স্ট্রিং আইডি, এটার জন্য আমাদের একটা স্ট্রিং প্যারামিটার নিতে হবে। লাস্টের হচ্ছে ডাবল ব্যালেন্স, এটার জন্য আমাদের একটা ডাবল প্যারামিটার নিতে হবে। তুমি যদি এই কনস্ট্রাক্টরের প্যারামিটার গুলো দেখো, দেখো যে প্রথমে একটা স্ট্রিং নেম নেওয়া হয়েছে, দেন একটা স্ট্রিং আইডি নেওয়া হয়েছে, দেন একটা ডাবল ব্যালেন্স নেওয়া হয়েছে। এভাবে নেওয়া হলো কেন, কারণ আমরা হচ্ছে ক্লাসে এই ওয়েতে আমরা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল গুলোকে ডিক্লেয়ার করছি, এন্ড এই কনস্ট্রাক্টর উইথ প্যারামিটার দিয়ে আমরা এই ভ্যালুগুলোকে সেট করতে চাই। তাহলে সেট করবো কিভাবে, আমরা হচ্ছে নেম ইকুয়াল টু দিয়ে দিলাম আন্ডারস্কোর নেম। এই আন্ডারস্কোর নেম হচ্ছে প্যারামিটারের যে নেমটা, আর এই নেমটা হচ্ছে আমাদের ইনস্ট্যান্স ভ্যারিয়েবল যেটা ওর নেম, ওই ভ্যারিয়েবলটার নেম। তো এখানে মেইন মেথডের মধ্যে আমাদের একটা ব্যাংক অ্যাকাউন্টের অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে, যেখানে আমরা দেখো কনস্ট্রাক্টরে এই যে আমরা যখন অবজেক্টটা ক্রিয়েট করি নিউ দিয়ে, যখন ব্যাংক অ্যাকাউন্ট দেই, তারপরে যখন প্যারেনথেসিস দেই, এই জায়গায় অ্যাকচুয়ালি আমরা কনস্ট্রাক্টরটাকে কল দিচ্ছি।
তো এখানে আমরা যখন প্যারামিটারগুলো পাস করে দিচ্ছি, আমরা অ্যাকচুয়ালি এই প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরটাকে কল দিচ্ছি। আমাদের কি কি প্যারামিটার পাস করতে হবে? স্ট্রিং নেমের জন্য একটা প্যারামিটার পাস করতে হবে বা ভ্যালু পাস করতে হবে, আইডির জন্য একটা ভ্যালু পাস করতে হবে, ব্যালেন্সের জন্য একটা ডাবল ভ্যালু পাস করে দিতে হবে। তো আমরা যখন কনস্ট্রাক্টরটা কল দিচ্ছি, কনস্ট্রাক্টরের মধ্যে একটা স্ট্রিং, দুইটা স্ট্রিং আর একটা ডাবল ভ্যালু পাস করে দিচ্ছি। তো এই কেসে কি হচ্ছে, এই যে আমাদের আন্ডারস্কোর নেম যেটা ছিল, ওটা আমরা কি ভ্যালু পাস করলাম? রশিদ। যে আন্ডারস্কোর আইডিটা ছিল ওইটা কি ভ্যালু পাস করলাম? এটা। আর ব্যালেন্স যেই প্যারামিটারটা ছিল ওইটা কি ভ্যালু পাস করলাম? 10,000। ওকে। তো এখন এই ভ্যালুগুলা নিয়ে কনস্ট্রাক্টর কি করবে? কনস্ট্রাক্টর হচ্ছে নেম ইকুয়াল টু আন্ডারস্কোর নেম। এখানে এই নেমটা কি? এই নেমটা কি? লেফট সাইডের নেমটা কি? স্যার ইনস্ট্যান্স ভেরিয়েবল। ইনস্ট্যান্স ভ্যারিয়েবল নেম। ইনস্ট্যান্স ভ্যারিয়েবল গুলা কার থাকে? অবজেক্টের থাকে। তো এখানেও যেটা করতেছে, এই যে নিউ দিয়ে আমরা যে অবজেক্টটা ক্রিয়েট করতেছি, নিউ ব্যাংক অ্যাকাউন্টে আমরা যে অবজেক্টটা ক্রিয়েট করতেছি, ওই যে অবজেক্টটা, হ্যাঁ, সেই অবজেক্টের নেম ইনস্ট্যান্স ভ্যারিয়েবলে সে হচ্ছে এই আন্ডারস্কোর নেম বা প্যারামিটারের যে নেমটা ছিল, যেটা আমরা দেখলাম যে ওর ভ্যালু হচ্ছে রশিদ। সো আমার অবজেক্টের নেম ফিল্ডে সে হচ্ছে রশিদ সেট করে দিচ্ছে। ঠিক আছে? তাহলে এই কেসে এই লাইনের জন্য এখানে আমরা যে অবজেক্ট আমরা ক্রিয়েট করতেছি ব্যাংক অ্যাকাউন্টের, সেই অবজেক্টের নেমে হচ্ছে রশিদ সেট করে দিচ্ছে। সেই অবজেক্টের আইডিতে হচ্ছে এই ভ্যালুটা সেট করে দিচ্ছে, আর ব্যালেন্সে হচ্ছে এই ভ্যালুটা সেট করে দিচ্ছে। তো তুমি যদি এখন বিএ ডট নেম প্রিন্ট দাও, হ্যাঁ, তো কনস্ট্রাক্টর আমরা কি ভ্যালু সেট করে দিয়েছিলাম? নেমে রশিদ সেট করে দিয়েছিলাম। তো তুমি যদি এই লাইনটার পরে, এই স্টেটমেন্টটার পরে তুমি যদি বিএ ডট নেম প্রিন্ট দাও, কি প্রিন্ট হবে? ওই অবজেক্টের নেম হয়ে যাবে এখন রশিদ। সো আমার প্রিন্ট হবে হচ্ছে রশিদ। জিনিসটা কি বোঝা যাচ্ছে কিভাবে অবজেক্টের, এই যে অবজেক্ট আমরা ক্রিয়েট করতেছি এখানে, ওই অবজেক্টের যে নেম আইডি ব্যালেন্স ফিল্ড গুলো আছে, সেই ফিল্ড গুলো এখানে সেট হয়ে যাচ্ছে কনস্ট্রাক্টরের মাধ্যমে। আমরা ওই অবজেক্টটার নেম আইডি ব্যালেন্স ফিল্ড গুলো আমরা সেট করে দিচ্ছি। কোড কি বুঝতেছি? জি স্যার। কি দেখো কোয়েশ্চেন আছে কিনা, আগাবো? তো দুই রকম কনস্ট্রাক্টর আমরা দেখলাম, কনস্ট্রাক্টর উইদাউট প্যারামিটার, কনস্ট্রাক্টর উইথ প্যারামিটার। স্যার হ্যাঁ, স্যার এই কনস্ট্রাক্টর কি আমাদের সবসময় সবগুলো মেথডের উপরে লিখতে হবে? কনস্ট্রাক্টর, ওই যে বললাম যে কনস্ট্রাক্টরের মেইন টার্গেট হচ্ছে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল গুলোকে সেট করা, যেটা আমরা এই প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর করছি। তো এখন থেকে যত ক্লাস লিখবা সবগুলার এই ইনস্ট্যান্স ভ্যারিয়েবল সেট করার জন্য এরকম একটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর লিখতে হবে। এটা গুড মানে প্র্যাকটিস। আমি বলতেছিলাম যে এই কনস্ট্রাক্টর আমরা যদি বাই এনি চান্স কোনো মেথডের নিচে লিখি সেক্ষেত্রে কি এমনি না, তাহলে ওইটার প্রেসিডেন্স কোনো ম্যাটার করে না জাভায় আসলে। ক্লাসের মধ্যে তুমি কোথায় কি ডিক্লেয়ার করতেছো ওইটা ম্যাটার করে না, পজিশনটা ম্যাটার করে না। ঠিক আছে, তাহলে এই দুই রকম কনস্ট্রাক্টরের কি কোশ্চেন আছে? ওকে ফাইন, তাহলে আমরা আগাই। ডিফল্ট কনস্ট্রাক্টর। আচ্ছা, default constructor key, when you do not explicitly define a constructor for a class, then Java creates a default constructor for the class. This is why the first bank account class worked. আচ্ছা, এখানে আমরা যদি প্রথমে আমাদের যে ক্লাসটা আমরা দেখছিলাম ওই ডিক্লারেশনটা যদি চাই, এই যে আমরা ক্লাসে যে ডিক্লারেশনটা দেখছিলাম, এই ডিক্লারেশনে যদি আমরা দেখি, এখানে কিন্তু কোনো কনস্ট্রাক্টর দেয়া নেই, তাই না? ক্লাসের মধ্যে শুধু ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আর মেথড আছে, কোনো কনস্ট্রাক্টর কিন্তু নাই। ওকে, তো অবজেক্ট আমরা যখন ক্রিয়েট করছিলাম, অবজেক্ট কিভাবে ক্রিয়েট করছিলাম?
এখানে কিন্তু আমরা ক্লাস নেমে পরে এখানে কিন্তু সিল এই যে প্যারামিটার দেয়া মানে এখানে এই যে ব্র্যাকেট দেয়া মানে এখানে একটা কনস্ট্রাক্টরকে কল দেওয়া হচ্ছে। সো আমরা যখন অবজেক্ট ক্রিয়েট করতেছিলাম আমরা কিন্তু স্টিল কনস্ট্রাক্টর কল দিচ্ছিলাম, কিন্তু আমাদের ক্লাসে কিন্তু আমরা কোনো কনস্ট্রাক্টর লিখে দেইনি। তো ক্লাসে ভালো মতো শোনো, যদি ক্লাসে আমরা কোনো কনস্ট্রাক্টর না লিখি, কোন একটা জাভা ক্লাসে আমরা যদি একটাও কনস্ট্রাক্টর না লিখি, তখন জাভা হচ্ছে বাই ডিফল্ট একটা কনস্ট্রাক্টর সে প্রোভাইড করে দেয়। সবগুলা ক্লাসের জন্য এটা করে যে তুমি যদি কোনো ক্লাসে কোনো কনস্ট্রাক্টর যদি না লেখো, হ্যাঁ, জাভা হচ্ছে অটোমেটিক একটা কনস্ট্রাক্টর সে পাস করে দিবে, যেটাকে বলা হয় ডিফল্ট কনস্ট্রাক্টর। আমরা যেখানে দেখতেছিলাম এটাকে বলা হয় হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর। যদি তুমি ক্লাসে কোনো কনস্ট্রাক্টর না লেখো, জাভা হচ্ছে ডিফল্ট একটা কনস্ট্রাক্টর প্রোভাইড করে দিবে। ওই যে এই জন্য ব্যাংক অ্যাকাউন্ট ক্লাসে প্রথম যে ক্লাসটা আমরা লিখছি সেখানে আমরা কোনো কনস্ট্রাক্টর লিখি নাই, কিন্তু জাভা বাই ডিফল্ট একটা কনস্ট্রাক্টর প্রোভাইড করে দিচ্ছে। আর ডিফল্ট কনস্ট্রাক্টর কি করে? ডিফল্ট কনস্ট্রাক্টর অটোমেটিক্যালি ইনিশিয়ালাইজেস অল দ্য ইনস্ট্যান্স ভ্যারিয়েবলস টু দেয়ার ডিফল্ট ভ্যালু। ডিফল্ট কনস্ট্রাক্টর হচ্ছে ক্লাসে যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল গুলো আছে সেগুলো ডিফল্ট ভ্যালু সেট করে দেয়। তো ডিফল্ট ভ্যালুগুলো কি? যদি বুলিয়ান হয়, হ্যাঁ, বুলিয়ান ডেটা টাইপ হয়, ওটা ডিফল্ট ভ্যালু হচ্ছে ফলস। যদি প্রিমিটিভ ডেটা টাইপ হয়, লাইক বুলিয়ান ছাড়াও ইন্টিজার, ফ্লোট, লং, এগুলা যদি হয় তখন ডিফল্ট ভ্যালু দেয় হচ্ছে 0। আর রেফারেন্স টাইপ যদি হয় তখন ডিফল্ট ভ্যালু হচ্ছে নাল, এবং যদি স্ট্রিং হয় তখন ডিফল্ট ভ্যালু হয় হচ্ছে নাল। ওকে, তাহলে আমরা একটু কোডে চলে যাই। আমরা অ্যাকচুয়ালি কোড দেখবো কিভাবে ডিফল্ট কনস্ট্রাক্টর ইউজ করে। আচ্ছা, তো সাপোজ আমি একটা ক্লাস ক্রিয়েট করব, স্টুডেন্ট ক্লাস। তাহলে আমি লিখবো ক্লাস স্টুডেন্ট। এখানে ধরো আমি কিছু ইনস্ট্যান্স ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, সাপোজ স্ট্রিং নেম আর হচ্ছে ইন্টিজার আইডি। এটা হচ্ছে আমার একটা স্টুডেন্ট ক্লাস। আমি যদি এই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করি, মেইন একটা ক্লাস লিখলাম, একটা মেইন মেথড লিখলাম, এটার মধ্যে ধরো আমি একটা স্টুডেন্টের অবজেক্ট ক্রিয়েট করবো। এখানে এই যে আমি স্টুডেন্টের অবজেক্টটা ক্রিয়েট করলাম, এখানে কিন্তু আমি স্টুডেন্টের পরে যে প্যারেনথেসিস দিছি, এটা দিয়ে কিন্তু আমি স্টুডেন্টের কনস্ট্রাক্টরকে কল দিচ্ছি। তো এই কেসে আমরা স্টুডেন্ট ক্লাসে কিন্তু কোনো কনস্ট্রাক্টর লিখি নাই। তো জাভা কি করবে? জাভা হচ্ছে ওই যে ডিফল্ট কনস্ট্রাক্টর যেটা বললাম, যে কনস্ট্রাক্টর কোনো প্যারামিটার নাই, ওই একটা ডিফল্ট কনস্ট্রাক্টর সে পাস করে দিবে। তাহলে আমি যদি আমার ক্লাসে কোনো কনস্ট্রাক্টর না লিখি, তখন জাভা একটা ডিফল্ট কনস্ট্রাক্টর লিখে দেয়। ওই কনস্ট্রাক্টর দেখতে কিরকম? অনেকটা এরকম। কনস্ট্রাক্টরের নাম হবে ক্লাসের নেম, প্যারামিটার থাকবে না ডিফল্ট কনস্ট্রাক্টরে। বডির মধ্যে কিছু থাকবে না, এমটি বডি হবে। তো আমরা যখন স্টুডেন্টের অবজেক্টটা ক্রিয়েট করতেছি, আমরা অ্যাকচুয়ালি এই যে কনস্ট্রাক্টরটা আছে এটাকে আমরা কল দিচ্ছি, ঠিক আছে? তো তুমি যদি কনস্ট্রাক্টর লেখো, এটাও কিন্তু একটা ভ্যালিড কনস্ট্রাক্টর, ঠিকই, নন কনস্ট্রাক্টর উইদাউট প্যারামিটার। তো তুমি যদি এরকম একটা কনস্ট্রাক্টর লেখো, তখনও কিন্তু ডিফল্ট কনস্ট্রাক্টর আর প্রোভাইড করবে না জাভা থেকে, কারণ তুমি একটা কনস্ট্রাক্টর লেখছো অলরেডি ক্লাসে, ঠিক আছে? তো ডিফল্ট কনস্ট্রাক্টর শেপটা হবে অনেকটা এরকম, কিন্তু ক্লাসে যদি কোনো কনস্ট্রাক্টর থাকে, বাই ডিফল্ট জাভা থেকে কনস্ট্রাক্টর আর প্রোভাইড করা হয় না।
জিনিসটা কি বুঝতে পারছি? ইয়েস স্যার। ওকে, তো এখন আমরা দেখবো যে প্যারামিটারের যে কনস্ট্রাক্টরটা ছিল ওটা কিরকম। তো আমাদের স্টুডেন্ট ক্লাসের জন্য আমরা যদি একটা প্যারামিটারাইজড বা কনস্ট্রাক্টর উইথ প্যারামিটার লিখতে যাই, তাহলে আমাদের কয়টা প্যারামিটার থাকবে? দুইটা। হ্যাঁ, এগেইন প্যারামিটারাইজড কনস্ট্রাক্টরের টার্গেট হচ্ছে যে আমার যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল গুলো আছে ওগুলার ভ্যালু অ্যাসাইন করে দেওয়া বা ভ্যালু সেট করা। তো আমার যেহেতু দুইটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আছে, তো এই দুইটা ভ্যালু সেট করতে আমার দুইটা প্যারামিটার লাগবে। তখন আমাদের কনস্ট্রাক্টরটা কেমন হবে? এখানে আমরা দুইটা প্যারামিটার নেব, একটা হচ্ছে নেমের জন্য, সো নেমটা যেহেতু স্ট্রিং টাইপের আমরা নেব স্ট্রিং এন। একটা হচ্ছে আইডির জন্য, আইডিটা যেহেতু ইন্টিজার টাইপের, সো আমরা নিলাম ইন্ট আই। আমরা ভ্যালু কিভাবে সেট করব? নেম, এই যে আমাদের ইনস্ট্যান্স ভ্যারিয়েবল নেম, ওটা নেমটা সেট করে দিব, আর আইডিতে আমরা আইডিটা সেট করে দিব। সো এই কনস্ট্রাক্টরটা যখন আমি কল করব, অবজেক্টের নেম ফিল্ডে সেট হয়ে যাবে আমাদের কনস্ট্রাক্টরের প্যারামিটারে যেই নেমের ভ্যালুটা পাস করা হচ্ছে সেটা, আর অবজেক্টের আইডি ফিল্ডে সেট হয়ে যাবে আমাদের কনস্ট্রাক্টরের আই প্যারামিটারে যে ভ্যালু পাস করা হচ্ছে সেই ভ্যালুটা। তো এই প্যারামিটারের কনস্ট্রাক্টর আমি কল দিব কিভাবে? কল দিতে পারবো হচ্ছে এভাবে, কল দেওয়ার জন্য আমাদের প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর কল দেওয়ার জন্য আমাদের এই কনস্ট্রাক্টরের প্যারামিটারে একটা স্ট্রিং আর একটা ইন্টিজার পাস করে দিতে হবে। তো স্ট্রিং এ আমরা ধর একটা নেম দিব, দিলাম যে, আর আইডিতে আমরা একটা ইন্টিজার দিব, ধর দিলাম এটা। So এই কোডটা কি করবে? এই কোডটা হচ্ছে আমাদের এই কনস্ট্রাক্টরটাকে কল দিবে। কনস্ট্রাক্টর কি করবে? এই যে অবজেক্টটা এখানে ক্রিয়েট হচ্ছে তার যে নেম ফিল্ডটা আছে, স্টুডেন্ট অবজেক্টের দুইটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল ফিল্ড থাকবে, একটা হচ্ছে নেম আর একটা হচ্ছে আইডি। তো এই যে স্টুডেন্ট অবজেক্টটা, ওর যে নেম ফিল্ড আছে, কনস্ট্রাক্টর হচ্ছে ওই নেম ফিল্ডে এন এর ভ্যালু অ্যাসাইন করে দেবে। তো এন এর ভ্যালু আমরা কি পাস করছি? এন এর ভ্যালু পাস করছি হাসান। হ্যাঁ, তো এই অবজেক্টের নেম নেম ফিল্ডে হয়ে যাবে ভ্যালু হয়ে যাবে হাসান, সেম ভাবে আইডি ফিল্ডে ভ্যালু হয়ে যাবে 10। তাহলে আমরা যদি এখন একটা প্রিন্ট দেই, সিস্টেম আউট প্রিন্টএলএন, এখানে আমি প্রিন্ট দিব s1 ডট নেম একটা স্পেস, প্রিন্ট দিব s1 ডট, সেম ভাবে আমি প্রিন্ট দিব s2 ডট নেম এন্ড s2 ডট আইডি। বলো তো প্রথমটার জন্য কনসোলে কি প্রিন্ট হবে আর সেকেন্ডটার জন্য কনসোলে কি প্রিন্ট হবে? স্যার প্রথমটার জন্য তো স্যার কিছু প্রিন্ট হবে না। আর জিরো। আচ্ছা, নেমটা হচ্ছে একটা রেফারেন্স টাইপ। হ্যাঁ, এই স্ট্রিং ক্লাসের অবজেক্ট নেম, এটা হচ্ছে একটা রেফারেন্স টাইপ। তো রেফারেন্স টাইপের ডিফল্ট ভ্যালু হচ্ছে নাল। ওকে, আর তুমি যদি সিস্টেম আউট ডট প্রিন্টএলএন এ একটা নাল স্ট্রিং পাস করে দাও, হ্যাঁ, তখন ও হচ্ছে কনসোলে নাল প্রিন্ট দিয়ে দেয়। ঠিক আছে, নাল স্ট্রিং পাস করলে এই সিস্টেম আউট ডট প্রিন্টএলএন এটা কনসোলে নাল প্রিন্ট করে। তো যেহেতু আমাদের নেমের ভ্যালুটা নাল, নাল কেন? কারণ এখানে ডিফল্ট ভ্যালু আসতেছে, যেহেতু আমরা কোনো ভ্যালু সেট করি নাই, তো এখানে ডিফল্ট ভ্যালু নাল আসতেছে। এই জন্য প্রথমটায় কনসোল প্রিন্ট হবে নাল, আর আইডি থেকে প্রিন্ট হবে s1 ডট আইডি কি প্রিন্ট হবে? জিরো। আইডিও যেহেতু আমি সেট করি নাই, কারণ এখানে s1 এইভাবে এই কনস্ট্রাক্টর দিয়ে কল করা হয়েছিল, এখানে কিন্তু আমি আইডি ভ্যালু সেট করি নাই। তো আইডি তে হচ্ছে ডিফল্ট ভ্যালু চলে আসবে যেটা হচ্ছে 0। সো এই লাইনটা প্রিন্ট দিলে কনসোল প্রিন্ট হবে নাল স্পেস 0 এরকম। সেকেন্ড লাইনের জন্য কি প্রিন্ট হবে? হাসান আর হচ্ছে আইডি 10। আচ্ছা, তাহলে s2 যে অবজেক্টটা, তো বুঝতেছো যে আমি কনস্ট্রাক্টর দিয়ে ওর নাম হচ্ছে হাসান সেট করে দিছি আর আইডি হচ্ছে 10 সেট করে দিছি। তো আমি যখন s2 ডট নেম এটা যখন আমি প্রিন্ট দিব, তো s2 ডট নেমের জন্য আমার প্রিন্ট হবে হাসান, এন্ড s2 ডট আইডি এই অবজেক্টের আইডির জন্য প্রিন্ট হবে 10।
স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ। স্যার এখানে আমরা তো দুইটা কনস্ট্রাক্টর ডিফাইন করছি, একটা হচ্ছে ডিফল্ট, হুম। মানে ওটা আমরা ডিফাইন না করলেও Non চলবে, আর parameterized। একটা হুম। হ্যাঁ হ্যাঁ আর একটা হচ্ছে প্যারামিটার দিয়ে। এখন স্যার দেখা গেল যে আমরা এই যে দ্বিতীয়তে যেটা করছি যে প্যারামিটার দিয়ে একটা কনস্ট্রাক্টর ডিফাইন করলাম এবং উপরে যেটা ডিফল্ট ওটা আমরা করলাম না, তাহলে এখানে স্টুডেন্ট S1 যেটা আমরা ডিফাইন করছি মানে ফাংশনের মধ্যে যখন লিখছি ওইটা আমরা কি এইভাবে লিখতে পারবো কিনা, কোনো এরর দেখাবে কিনা? জি স্যার এক্স্যাক্টলি এইভাবে এখন কোডে কোনো এরর দেখাবে কিনা? কেউ কি অ্যান্সার করতে পারবে ওর কোয়েশ্চেন? স্যার এর তো দেখানোর কথা না। কথা না। জি স্যার, By default set করা আছে। এইটা আচ্ছা, তো এখানে অ্যাকচুয়ালি আমার কোয়েশ্চেনটা হচ্ছে আমি কি এভাবে এই নন প্যারামিটারাইজ যে কনসেপ্টটা ওটা কল দিতে পারবো কিনা, এটা হচ্ছে আমার কোয়েশ্চেন, যেহেতু আমি নন প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরটা উঠাই নিছি। জি স্যার পারবো। আচ্ছা, এখানে বুঝতে হবে যে তোমরা চিন্তা করতেছো তো জাভা তো একটা ডিফল্ট কনস্ট্রাক্টর প্রোভাইড করে দেয়, কিন্তু ওটা একটা শর্ত ছিল, মনে আছে? শর্তটা কি ছিল? যদি আমরা কোনো কনস্ট্রাক্টর ডিফাইন না করি। হ্যাঁ, কিন্তু এখানে কি আমরা একটা কনস্ট্রাক্টর ডিফাইন করছি না ক্লাসে? জি স্যার। এখন কি জাভা আর ডিফল্ট কনস্ট্রাক্টর দিবে? দিবে না, কারণ এটা শর্তটাই ছিল, ডিফল্ট কনস্ট্রাক্টরের শর্তটাই ছিল when you do not explicitly define a constructor for a class। যখন ক্লাসে কোনো কনস্ট্রাক্টর না লিখবা তখন হচ্ছে জাভা একটা ডিফল্ট কনস্ট্রাক্টর দিয়ে দিবে। কিন্তু তুমি তো তোমার ক্লাসে একটা কনস্ট্রাক্টর লিখছো, তুমি যদি একটা সিঙ্গেল কনস্ট্রাক্টর লেখো জাভা কিন্তু আর ডিফল্ট কনস্ট্রাক্টর প্রোভাইড করবে না। তো ওই কেসে যেটা হবে ও হচ্ছে এই প্যারামিটার ছাড়া কোনো কনস্ট্রাক্টর ক্লাসের মধ্যে দেখতে পাবে না, যেহেতু নন প্যারামিটারাইজ কোনো কনস্ট্রাক্টর ক্লাসে দেয়া হয় নাই। সো ও হচ্ছে এই প্যারামিটার ছাড়া কোনো কনস্ট্রাক্টর দেখতে পারবে না, আর এই লাইনে তোমার একটা এরর দিবে করে, বলবে যে ক্লাসে এরকম কোনো কনস্ট্রাক্টর ডিফাইন করা হয় নাই। তুমি যদি আইডি তে কোডটা দাও তখন এররটা এরকম দিবে যে এই তোমার এই স্টুডেন্ট ক্লাসে এই নন প্যারামিটারাইজড কোনো কনস্ট্রাক্টর নাই, খুঁজে পাবে না। বুঝছি? জি স্যার। ওকে, আচ্ছা ধরো যদি কোডটা এরকম হইতো তাহলে কি হইতো? এই দুই লাইন বাদ দাও, এই দুই লাইন নিয়ে চিন্তা করো, এখন কোন লাইন কাজ করতো, বা আদৌ কি কোনো লাইন কাজ করতো কিনা? স্যার উপরেরটা কাজ করতো, মানে S1। এই লাইনটা কাজ করতো। আচ্ছা, এটার সাথে কে কে এগ্রি করে যে এই লাইনটা কাজ করবে? জি স্যার S1 কাজ করতো আর S2 তে এরর দিত। ওকে, S1টা কেন কাজ করবে? তখন ওই যে ডিফল্ট কনস্ট্রাক্টরটা দিয়ে দিবে, কারণ যেহেতু কোনো কনস্ট্রাক্টর নাই এখন আমার জাভা ক্লাসে, তো এই কেসে হচ্ছে ডিফল্ট নন প্যারামিটারাইজ যে কনস্ট্রাক্টর ওটা পাস করে দিবে। সো ওই কনস্ট্রাক্টরটা হচ্ছে এই যে এটা নন প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর যেটা, তখন আমার এই লাইনটা কাজ করবে, কিন্তু প্যারামিটার সহ কোনো কনস্ট্রাক্টর ক্লাসে সে খুঁজে পাবে না, তখন আমার এই লাইনটা কাজ করবে না। ঠিক আছে? ওকে, আর কোনো কোয়েশ্চেন? স্যার এই টপিকের বাইরে ছোট একটা বিষয় নিয়ে একটা কনফিউশন ছিল। বলো। স্যার এই যে আর্গুমেন্ট আর হচ্ছে এই যে প্যারামিটার এই দুইটা নিয়ে, মানে কোথাও কোথাও স্যার শুনি যে আর্গুমেন্ট, একই কোথাও জিনিস, কোথাও প্যারামিটার। আর্গুমেন্ট প্যারামিটার এটা হচ্ছে সিনোনিম, সেম জিনিস। ও জি স্যার। ওকে, তাহলে 2 মিনিট আমি টাইম দিচ্ছি, দেখো কনস্ট্রাক্টর গুলো দেখো। আর এগুলা কিন্তু ইম্পর্টেন্ট, এই যে ক্লাস ক্রিয়েট করা, হ্যাঁ ক্লাসে কনস্ট্রাক্টর গুলা লেখা, কিভাবে কনস্ট্রাক্টর লিখতে হয়, এগুলা কিন্তু এখনই শেখার সময়। ওকে, সো এখানে যদি কোনো কনফিউশন থাকে এখনই ওগুলা ক্লিয়ার করে নাও। এন্ড কোড কিভাবে লিখতে হয়, জাভা ক্লাসের কনস্ট্রাক্টরের কোডগুলো কিভাবে লিখতে হয় এখনই খুব ভালো মতো দেখে নাও। বিকজ ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানো যে যে রুলগুলো আছে ওই রুলগুলা একদম এক্স্যাক্টলি ক্যারেক্টার বাই ক্যারেক্টার ফলো করতে হয়। তুমি যদি এই কোডটা নিয়ে এই ধরো একটা স্টুডেন্ট ক্লাস লিখতে বললো, তুমি হচ্ছে এভাবে লিখলা, এটার মধ্যে গিয়ে মেইনের মধ্যে গিয়ে তুমি এগুলা লিখে দিলা, তাহলে কিন্তু তোমার কোনো স্টুডেন্ট ক্লাস এখানে ক্রিয়েট হইলো না। এরকম কোড লিখবা না, ক্লাস লেখার কোড
খুব ভালো মতো দেয়া আছে, এক্স্যাক্টলি ওভাবে ক্লাস লিখতে হবে। অনেকেই থাকে যে সি ধরো করে আসছে, মাথার মধ্যে সি এর মেইন ফাংশন করতে থাকে, সবকিছু নিয়ে সি এর মধ্যে লেখা, ক্লাস ফাংশন, ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, কনস্ট্রাক্টর সবকিছু সি এর মেইন ফাংশনের মধ্যে লিখে দেয়। তো তোমার অ্যাকচুয়ালি শিখতে হবে যে জাভা ক্লাসটা কিভাবে লেখে, এন্ড ওই ক্লাসের অবজেক্ট গুলো কিভাবে ক্রিয়েট করে, এগুলো ভালো মতো শিখতে হবে। তো শেখার জন্য অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, অনেকগুলা জাভা ক্লাস লিখতে হবে, ওই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে হবে, করে এগুলাকে রান করতে হবে। তো ওই টাস্কের জন্য আমি এলএমএস এ এই প্র্যাকটিস প্রবলেম নামে একটা লিঙ্ক দিয়ে দিছি। ওখানে যদি যাও দেখবা যে দুইটা সাইটের লিঙ্ক দেয়া আছে। দুইটা সাইটের লিঙ্ক দেয়া আছে। এখান থেকে হচ্ছে জাভা বেসিক, তুমি জাভা ক্লাস আর অবজেক্টের প্র্যাকটিস গুলা তুমি এখান থেকে করতে পারো। এখানে কিছু কোয়েশ্চেন দেয়া আছে, ওই কোয়েশ্চেন দেখে তোমার আর কি জাভা ক্লাস ক্রিয়েট করতে হবে, অবজেক্ট ক্রিয়েট করতে হবে এগুলো। তো ওখানে কোডও দেয়া আছে, হ্যাঁ, বাট প্র্যাকটিস যখন করবা তখন এই যে এই স্টেপস গুলো ফলো করবে। ইনিশিয়ালি তুমি নিজে প্রবলেমটা পড়ে নিজে থেকে সলভ করার ট্রাই করবে, স্লাইডের হেল্প নাও বা বইয়ের হেল্প নাও, ওভাবে হেল্প নিয়ে নিজে থেকে করার ট্রাই করবে। যদি আটকায় যাও দেন ফার্স্টে ট্রাই করবা যে কারোর সাথে কনসাল্ট করে, হ্যাঁ, কনসাল্ট করে তোমার ভুলটাকে বের করা বা কোথায় কাজ করতেছে না ওই জিনিসটাকে বের করা। আর একদমই যদি স্টাক হয়ে থাকো, স্টাক বলতে আমি বোঝাচ্ছি যে অ্যাটলিস্ট 2 or 3 আওয়ার্স তুমি ট্রাই করছো, তারপরে সলভ পাও নাই, ওই কেসে তুমি হচ্ছে এখানে যে অ্যান্সার গুলো দেওয়া আছে সেটা দেখতে পারো। দেখার পরে অ্যান্সারটা চেক করার পরে আবার নিজে থেকে ট্রাই করবা যে পুরাটা আবার না দেখে জিনিসটা আবার রিপিট করা। সো যত বেশি এখন জাভা ক্লাস এন্ড কনস্ট্রাক্টর লেখা প্র্যাকটিস করবা তত তোমার হচ্ছে প্রবলেম, তত হচ্ছে মানে মেইনলি এক্সামের টাইমে যখন কোড করবা তত কম প্রবলেম ফেস করবা। তো এটা এলএমএস এ দেয়া আছে, এখান থেকে প্র্যাকটিস করতে পারো। ওকে, কোয়েশ্চেনস কোনো? স্যার আপনার এই ভিডিওটা দেখে আমাদের কি বই দেখার কোনো প্রয়োজন আছে, নাকি শুধুমাত্র আপনাদের ভিডিওটা দেখলেই হবে আপনার? আমার মনে হয় যে এক্সামের জন্য আসলে আলাদা করে বই না দেখলেও হয়, কারণ এই স্লাইড যেগুলো আছে ভিডিও গুলো মেইনলি আমাদের এক্সামের টপিক গুলো কভার করা হয়ে থাকে। বাট অবভিয়াসলি যদি ডিপ আন্ডারস্ট্যান্ডিং করার প্রয়োজন হয়, অ্যাকচুয়ালি লেকচারে বা এখানে স্লাইডেও সব সম্পূর্ণ ডিটেল আর কি দেয়া থাকে না, তো ওগুলার জন্য আর কি বইটা দেখতে পারো। আর বইয়ে আরো এক্সট্রা অনেকগুলো কোড আছে, হ্যাঁ, তো ওইগুলো ভালো প্র্যাকটিস ম্যাটেরিয়াল, ওগুলা দেখতে, ওই জন্য বইটা দেখতে পারো। তাহলে তোমরা একটু 2 মিনিটে দেখো কোডে কোনো কোয়েশ্চেন আছে নাকি। 2 মিনিট একটা ব্রেক নিচ্ছে, তারপর আমি কন্টিনিউ করবো।
ওকে, তাহলে আমরা কন্টিনিউ করি। আচ্ছা, নেক্সট যে টপিকটা, ওটার জন্য আমরা এই জিনিসটাকে আরেকবার একটু দেখি, এই যে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর আসলে কি হচ্ছে। কারো একজন মাইক অন করো, একটু মাইকটা মিউট করে দাও। ওকে, একো হচ্ছে, যার মাইকটা অন করো মাইকটা অফ করে দাও। আচ্ছা, এই যে মাইক অন থাকলে মাইক অফ করে দিও। মাইকটা একটু অফ করে দাও। ওকে, তো আমরা দেখতেছিলাম প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। আচ্ছা, এখানে আমরা কি করতেছিলাম অ্যাকচুয়ালি, এই জিনিসটা একটু রিক্যাপ করি। তো আমরা যখন কনস্ট্রাক্টর কল করতেছি, এখানে নেম আর এন এই দুইটা ভ্যারিয়েবলটা কি বুঝতে হবে। তো নেমটা ছিল হচ্ছে আমার অবজেক্টের যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, ওই নেমটা, হ্যাঁ। আর এনটা হচ্ছে আমার কনস্ট্রাক্টরের যে প্যারামিটার বা আর্গুমেন্ট, ওইটার যে এন সেটা। তো আমি অবজেক্টের নেম ভ্যালুতে আমি হচ্ছে কনস্ট্রাক্টরের প্যারামিটার থেকে যে ভ্যালুটা পাচ্ছি ওইটা সেট করে দিচ্ছি। Okay? তো জাভাতে যেটা করা হয়, এই যে প্যারামিটার গুলোর নাম, এখানে আমি যেমন এন দিছি, তো জাভাতে কনভেনশন হচ্ছে এই নামগুলা এক্স্যাক্টলি আমাদের ইনস্ট্যান্স ভ্যারিয়েবলের যে নেম, সেই নামগুলো আমার দিতে হবে এখানে। তার মানে আমি যদি নেম সেট করতে চাই, আমার প্যারামিটার নামটা দিতে হবে নেম। আমি যদি আইডিটাকে সেট করতে চাই, প্যারামিটারে ভ্যালুটা দিতে হবে আইডি। এভাবে দিলে একটু প্রবলেম কি, এখন তুমি যদি নেম ইকুয়াল টু নেম দাও আর আইডি ইকুয়াল টু আইডি দাও, তাহলে কিন্তু জাভা কনফিউজ হয়ে যাবে যে কোন নেমে কোন নেম অ্যাসাইন করা হচ্ছে, যেহেতু দুইটাই সেম। আর এই কেসেও যেটা করবে, যে কনস্ট্রাক্টরের প্যারামিটারে যে নেমটা ছিল, ওই নেমের মধ্যে মানে নিজের নিজের ভ্যারিয়েবলে নিজের ভ্যালুটা আবার অ্যাসাইন করে দিবে। ঠিক আছে, মানে এই প্যারামিটারের মধ্যেই সে নিজের ভ্যালু নিজের মধ্যে অ্যাসাইন করে দিচ্ছে, কিন্তু আমাদের এই অবজেক্টে যে নেম ফিল্ডটা ছিল বা নেম যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবলটা ছিল, ওখানে কিন্তু ভ্যালু সেট করতেছে না। তো ওইটার জন্য দিস নামে একটা কিওয়ার্ড ইউজ করা হয় এভাবে, দিস ডট নেম ইকুয়াল টু নেম এন্ড দিস ডট আইডি ইকুয়াল টু আইডি। দিস কিওয়ার্ডটা কি, এটার কাজ কি? দিস কিওয়ার্ডটা হচ্ছে একটা রেফারেন্স। ওকে, রেফারেন্স কি ছিল, এই যে এখানে আমরা যে অবজেক্টের নামগুলা দিছি, এগুলো হচ্ছে অবজেক্টের রেফারেন্স। এই নামগুলা দিয়ে আমরা একটা অবজেক্টকে রেফার করতে পারি। দিস হচ্ছে একটা অবজেক্টের রেফারেন্স। কোন অবজেক্টের রেফারেন্স? যেই অবজেক্টটা দিয়ে আমার এখানে যে অবজেক্টটা দিয়ে আমার এই স্টুডেন্ট কনস্ট্রাক্টরটা কল হয়েছে, দিস হচ্ছে ওই অবজেক্টটাকে রেফার করবে। তো এখানে এই প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরটা কোন অবজেক্টের জন্য কল হয়েছিল, এই কেসে এই যে এখানে যে অবজেক্টটা ক্রিয়েট হচ্ছে, এই অবজেক্টটার জন্য আমার এই প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরটা কল হচ্ছিল। সো কনস্ট্রাক্টরের ভিতরে দিস হচ্ছে এই অবজেক্টটাকে রেফার করবে। তো এই অবজেক্টের যে নেম আছে, আমরা দিস ডট নেম নিয়ে ওই অবজেক্টের নেমটাকে অ্যাক্সেস করতেছি, করে ওখানে আমি এই প্যারামিটারে যে নেমটা ছিল সেই ভ্যালুটা আমি পাস করে দিচ্ছি। সো দিস ডট নেম দিয়ে আমি অবজেক্টের নেমটাকে অ্যাক্সেস করতেছি, এন্ড এই জাস্ট নেম দিয়ে আমি হচ্ছে প্যারামিটারের নেমের ভ্যালুটাকে অ্যাক্সেস করতেছি। তো এই কেসে আগের মতো সেম ভাবে আমাদের এস2 অবজেক্টে এই নেমে এই ভ্যালুটা আর আইডিতে এই ভ্যালুটা সেট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দিসকে দুইটা জিনিস মনে রাখলাম। দিস হচ্ছে একটা রেফারেন্স, এটা একটা অবজেক্টকে রেফার করবে। কোন অবজেক্টটাকে রেফার করবে? যেই অবজেক্টটার জন্য এই কেসে যেই অবজেক্টের জন্য আমাদের কনস্ট্রাক্টরটা কল হচ্ছে, দিস হচ্ছে ওই অবজেক্টটাকে রেফার করবে। বা যদি কোনো মেথড আমি কল দেই, যে অবজেক্টটা দিয়ে আমি মেথডটাকে কল দিব, দিস হচ্ছে ওই অবজেক্টটাকে রেফার করবে। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ,
স্যার এই যে ক্লাসের মধ্যে আমাদের যেমন একটা ডিফল্ট কনস্ট্রাক্টর থাকে, এরকম কি স্যার আমাদের কোনো ডিফল্ট মেথড থাকে কিনা, বা আমরা কি কোনো না, ডিফল্ট মেথড তৈরি করতে পারবো মেথড এরকম? বা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল এগুলো তুমি যেগুলা ডিফাইন করবা ওগুলাই থাকবে। আচ্ছা, আর কিছু এক্সট্রা মেথড আছে ক্লাসে যেটা আমরা পরে দেখবো যে ওই মেথডগুলো কোত্থেকে আসে, ঠিক আছে? আর যেগুলা তুমি ডিফাইন করবা ওগুলাই থাকবে, এর বাইরে কিছু থাকবে না। মানে স্যার এমনিতে কোনো ডিফল্ট মেথড কি অ্যাড করে দেওয়া পসিবল কিনা, যে এর মধ্যে আমি কিছু জিনিস করলাম যেগুলা আমি যখনই এই ক্লাসটা ইউজ করব তখন এগুলো অটোমেটিক হবেই, আলাদাভাবে কল করতে হবে না? ওই কাজ করতে হলে তোমার এই মেথডটা লিখে তোমার কনস্ট্রাক্টরের মধ্যে মেথডটা কল দিয়ে দিতে হবে। ও জি স্যার। মানে আলাদা করে এমনি এমনি কল হবে না, কনস্ট্রাক্টরটা এমনি কল হয় অবজেক্ট ক্রিয়েটের সময়। বা এভাবে চিন্তা করতে পারো যে অবজেক্ট আমরা কনস্ট্রাক্টর কলই দিই অবজেক্টটা ক্রিয়েট করার জন্য। ও জি স্যার। তো কোনো মেথড যদি এক্সিকিউট করতে হয় ওই মেথডগুলো কনস্ট্রাক্টর থেকে কল দিতে হবে। আচ্ছা, তাহলে দিস রিলেটেড কোনো কোয়েশ্চেন আছে কিনা? তো দিস আর আমি হচ্ছে স্লাইডের লেখাগুলো যদি দেখি, দিস কিওয়ার্ড দেখো, দিস হচ্ছে একটা রেফারেন্স, কাকে রেফার করবে? কারেন্ট অবজেক্টকে, বা যে অবজেক্টটার জন্য তোমার কনস্ট্রাক্টর কল হচ্ছে, কনস্ট্রাক্টরের মধ্যে দিস হচ্ছে ওই অবজেক্টটাকে রেফার করবে। দ্যাট ইজ দিস অলওয়েজ রেফার্স, দিস অলওয়েজ, আচ্ছা, দিস ইজ অলওয়েজ আ রেফারেন্স টু দ্য অবজেক্ট অন হুইচ দ্য মেথড ওয়াজ ইনভোকড। এখানে জাস্ট মেথড না, মেথড বা কনস্ট্রাক্টর ওয়াজ ইনভোকড, যে অবজেক্টটা দিয়ে তুমি মেথড আর কনস্ট্রাক্টরকে ইনভোক করছো বা কল করছো, দিস হচ্ছে ওই অবজেক্টটাকে রেফার করবে। আচ্ছা, তো এখানে এই এক্সাম্পলটাই এখানে দেয়া আছে যে আমরা যখন প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর ইউজ করব, এগেইন এখানে নামগুলো সেম দেওয়া হচ্ছে জাভার একটা কনভেনশন। ওই যে ক্লাসের নেমিং এর যে কনভেনশন আমরা দেখছিলাম, ওরকম কনস্ট্রাক্টরের নামগুলো সেম দেওয়া হচ্ছে কনভেনশন। মানে ইনস্ট্যান্স ভ্যারিয়েবলে যেই নামটা তুমি দিছো, এখানে কনস্ট্রাক্টরের প্যারামিটারে সেম নামটা দেওয়া কনভেনশন। তো অন্য ডিফারেন্ট নাম দিলেও জিনিসটা কাজ করবে। যেমন আমি যে এখানে আগে কি দিছিলাম, এন দিছিলাম, আইডি আই দিছিলাম, তখনও কিন্তু ওই যে কোডটা লিখছিলাম ওই কোডটাও কিন্তু ভ্যালিড কোড, কাজ করবে। কিন্তু জাভার কনভেনশন ওয়াইজ তোমার প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর যেগুলো দিয়ে তুমি কোনো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল সেট করতে যাচ্ছ, ওগুলোর নাম তোমার এভাবে দিতে হবে। তুমি যদি এই নেম ভ্যারিয়েবলটা সেট করতে চাও, তোমার এখানে প্যারামিটারও দিতে হবে স্ট্রিং নেম। তারপরে তোমার হচ্ছে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল অ্যাক্সেস করার জন্য দিস ডট দিয়ে অ্যাক্সেস করতে হবে, আর প্যারামিটার ভ্যালুটা ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারবে। Okay? তাহলে কি দিস এর কাজগুলো আমরা বুঝছি? দিস কি কাজ করতেছে? দেখো কোয়েশ্চেন আছে কিনা। এখানে একটা ডায়াগ্রাম আমি দেখাইছিলাম লাস্ট ক্লাসে, কিছু অনেকটা এরকম যে এইখানে আমরা যখন একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি, হ্যাঁ, এই যে অবজেক্টটা, এই অবজেক্টটাকে বিয়ে দিয়ে আমরা রেফার করতেছি। তো এই অবজেক্টটার জন্য যখন আমার কনস্ট্রাক্টরটা কল হয়, কনস্ট্রাক্টরে কলের ভিতরে, হ্যাঁ, কনস্ট্রাক্টর কলের ভিতরে এই সেম অবজেক্টটাকে আমরা দিস দিয়ে রেফার করব। ঠিক আছে, এই যে কনস্ট্রাক্টরটা, এইটার ভিতরে আমরা এই সেম অবজেক্টকে দিস দিয়ে রেফার করব। সো তখন দিস ডট নেম হবে কি, এই অবজেক্টে যে নেম ফিল্ডটা আছে সেটা। আর এই নেমে আমরা কি অ্যাসাইন করতেছি? নেমের মধ্যে আমরা প্যারামিটারে যে নেম ভ্যালুটা পাচ্ছি, হ্যাঁ, এই প্যারামিটার আমরা যে নেম ভ্যালুটা পাচ্ছি ওইটা অ্যাসাইন করতেছি। তো প্যারামিটারের নেমের ভ্যালু কি পাচ্ছি? রশিদ। সো দিস ডট নেম হচ্ছে এই অবজেক্টের নেম ফিল্ড। এই নেম ফিল্ডের মধ্যে আমরা ভ্যালু সেট করে দিলাম হচ্ছে রশিদ, যেটা আমাদের কনস্ট্রাক্টরের প্যারামিটার থেকে আসে। সেম ভাবে দিস ডট আইডি হচ্ছে, এখানে আমরা যে আইডিটা প্যারামিটার পাস করছি, দিস ডট আইডি হচ্ছে এই অবজেক্টের আইডি, এই আইডিতে এই ভ্যালুটা সেট হইলো। আর দিস ডট ব্যালেন্স হচ্ছে এই অবজেক্টের ব্যালেন্স ফিল্ড, এখানে আমরা প্যারামিটারে ব্যালেন্সে যে ভ্যালুটা দিলাম সেই ভ্যালুটা এখানে সেট হয়ে গেল।
ঠিক আছে? তো এরপর থেকে এখন থেকে অবজেক্ট ক্রিয়েট করার জন্য আমরা হচ্ছে কনস্ট্রাক্টর ইউজ করব, এন্ড অবজেক্টের ভ্যালু সেট করার জন্য আমরা এভাবে প্যারামিটারস কনস্ট্রাক্টর লিখবো, যেখানে আমরা এই সিস্টেমে প্যারামিটারের নামগুলো দিব, ক্লাসে যে ভ্যারিয়েবল গুলো আছে ওগুলোর নাম সেম দিতে হবে, আর দিস দিয়ে আমাদের হচ্ছে অ্যাক্সেস করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের কি কারো কোয়েশ্চেন আছে কোনো? ওকে, কোয়েশ্চেন না থাকলে আমাদের নেক্সট টপিকে চলে যাব 1 মিনিট পর। দেখো 1 মিনিট দেখো, এটা কোডটা ভালো করে দেখো, না কোয়েশ্চেন থাকলে করতে পারো। তো এই স্লাইডটা কিন্তু বেশ বড়, লেকচার 3 এর স্লাইডটা হচ্ছে সবচেয়ে বড় লেকচার স্লাইড। এখানে আমাদের 95টা স্লাইড আছে, তো এটা আমরা চারটা মতো ক্লাস নিয়ে আমরা এটা কমপ্লিট করার ট্রাই করব। আচ্ছা, তো আমাদের সেকেন্ড টপিকটা হচ্ছে স্কোপ অ্যান্ড লাইফ টাইম অফ ভ্যারিয়েবলস। তো ভ্যারিয়েবলের স্কোপ কি? আচ্ছা, স্কোপের এই জিনিসগুলো আমরা অলরেডি দেখে আসছি সিতে। তো স্কোপ আসলে কিভাবে আসে, বা কোন একটা ভ্যারিয়েবল এটার স্কোপ কত? স্কোপ হচ্ছে আমরা যেই ব্লকে কোন একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি ওর স্কোপ হচ্ছে ওই ব্লকটুকু। যেমন এখানে আমাদের ফাংশনে যে প্যারামিটারটা, যে ডাবল ব্যালেন্স, এটার স্কোপ কতটুক? এটার স্কোপ হচ্ছে আমাদের পুরো ফাংশনের বডি। ফাংশনের বডি কতটুক? এই যে কার্লি ব্রেস এখান থেকে শুরু হয়ে এখানে যে শেষ হয়েছে, এই পুরাটুকু হচ্ছে আমাদের ফাংশনের বডি। আর এই ব্যালেন্সের স্কোপ হচ্ছে আমাদের এই পুরাটা ফাংশন। তার মানে ফাংশনের বডির মধ্যে আমরা যা কোড লিখবো সেখানে পুরাটা জায়গায় আমাদের ব্যালেন্সের এক্সেস থাকবে। ওকে, ওকে, এখানে দেখো, এখানে একটা কোড দেয়া আছে। এই যে ব্লকটা, ইফ যে ব্লক, এই ব্লকের মধ্যে আমাদের একটা ফ্লোট ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে। হ্যাঁ, এন্ড পরে এলস ব্লকে গিয়ে আমাদের এই ফ্লোট যে ভ্যারিয়েবল ইন্টারেস্ট, এই ইন্টারেস্ট ভ্যালুটাকে এক্সেস করার ট্রাই করা হচ্ছে। এখন কথা হচ্ছে যে এই কোডটা কি কাজ করবে কিনা, এখানে কি আমরা ইন্টারেস্টকে এক্সেস করতে পারবো কিনা। স্কোপ হচ্ছে এটারই অ্যান্সার দেয় যে কোন ভ্যারিয়েবল তুমি কোথা থেকে এক্সেস করতে পারবা, বা কোন ভ্যারিয়েবল কোথা থেকে তুমি দেখতে পাচ্ছ, বা স্কোপ আছে যেটা বলা হয়। তো কোয়েশ্চেনটা কি, যে এখানে এখানে আমরা যে ইন্টারেস্ট ভ্যারিয়েবলটা ক্রিয়েট করছি সেটার স্কোপ এই এলস এর মধ্যে আছে কিনা। সিতে স্কোপ দেখো নাই ভ্যারিয়েবলের? ওই যে সিতে ধরো তুমি একটা ফর লুপ লিখলা, ইন্টিজার i = 0, i less than 10, তো ওই i ভ্যারিয়েবলটা কি ফর লুপের বাইরে থেকে অ্যাক্সেস করা যাইতো? নো স্যার। যাইতো না, যাইতো না, কারণ ফরের স্কোপটা মানে এই ভ্যারিয়েবল i এর স্কোপটা, ফর লুপটা যেখানে শেষ সেখানেই এই ভ্যারিয়েবল i এর স্কোপ শেষ। তো এখানেও অনেকটা সেম, যে আমি এই যে ফ্লোট ইন্টারেস্ট ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি এর স্কোপ কতটুক, আমি যেই বডিতে ফ্লোট ভ্যারিয়েবলটাকে ডিক্লেয়ার করছি ততটুক। আমি হচ্ছে ইফ এর বডির মধ্যে আমি এই ফ্লোট ভ্যারিয়েবলটাকে ডিক্লেয়ার করছি, তো ওর স্কোপ হচ্ছে এই ইফ এর বডি যতটুকু আছে ততটুকু। তো ইফ এর বডি যেখানে শেষ, এই ফ্লোট ভ্যারিয়েবলের স্কোপ ওখানে শেষ। তো আমরা যখন এলস এর মধ্যে আসতেছি তখন কিন্তু এই ভ্যারিয়েবলটার স্কোপ শেষ হয়ে গেছে, যেহেতু ইফ ব্লকের বাইরে আমরা চলে আসি। এলস ব্লকে যখন ঢুকবো তখন কি তার এই ফ্লোট ইন্টারেস্টের এক্সেস আর পাওয়া যাবে না। যেটাকে সলভ করতে পারবো কিভাবে? স্যার এখানে হ্যাঁ।
স্যার আমার এখানে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ। স্যার সিতে যখন আমরা লিখতাম এই যে ফর লুপের যে এক্সাম্পলটা দিই ওইখানে স্যার আমাদের একদম ইমিডিয়েট নেক্সট লাইন মানে ফর লুপ যেখানে শেষ হয়েছে ঠিক তারপরের লাইনে আসলে আয়ের ভ্যালুটা পাওয়া যেত, মানে যত পর্যন্ত গেছে তার থেকে এক বেশি। এখানেও কি স্যার ওই ইমিডিয়েট নেক্সট লাইনে ভ্যালুটা থাকবে যেটা আমরা ডিক্লেয়ার করলাম এখানে? না, তুমি যেভাবে বলতেছো ওভাবে কিন্তু ভ্যালুটা পাওয়া যেত না, তখন তোমার ফর লুপটা এভাবে লিখতে ইন্ট i ইকুয়াল টু 0, তারপর তুমি তোমার ফর লুপ লিখলা, or আবার দিতে পারো i ইকুয়াল টু 0, i less than suppose 10, i plus plus। না স্যার, মানে ওই যে আইটা যদি ফর এর মধ্যে যদি আমরা ডিক্লেয়ার করতাম তাহলে এই যে সেকেন্ড ব্র্যাকেট যেখানে শেষ হইছে ঠিক তার পরের লাইনে মানে 6 নম্বর লাইনে আমরা যদি আইটাকে কল করতাম বা প্রিন্ট করতাম বা অন্য কারণ অন্য কোনো ভ্যালুতে অ্যাসাইন করতাম তাহলে ওইটার ভ্যালুটা পাওয়া যেত। কিন্তু স্যার এখানে আমরা তো শর্ত দিচ্ছি যে 10 এর ছোট হইতে হবে, তো এখানে স্যার যে শর্ত তার থেকে এক বেশি, মানে যেখানে যে চেক করতে যে এখানে মানে যেখানে যায় আর কি আমাদের আচ্ছা, কন্ডিশনটা বুঝছি ফলস তোমার কোয়েশ্চেন, বাট এটা কিন্তু এক্সেসটা তুমি এখানে পাবা না, তোমার ওই ভ্যারিয়েবলটাকে ফর এর বাইরে ডিক্লেয়ার করতে হবে, তাহলে এক্সেস পাবা, না হলে এক্সেস পাবা না। জি স্যার। বুঝছো, সিতেও এটা সেম, তুমি কিন্তু ফর লুপের বাইরে এই 7 নাম্বার লাইনে তুমি এখানে যদি আই এক্সেস করো তোমাকে এরর দিবে, তুমি ট্রাই করে দেখতে পারো কোডে। স্যার মানে স্যার 6 নাম্বার, ও স্যার এখানে অ্যাক্সেস করতে দেয় না, বাট স্যার এই ভ্যালুটা রিড করা যেত 6 নাম্বার লাইন থেকে আর কি, বা এরকম। না, আমার মনে হয় না, তুমি আরেকবার ট্রাই করে দেখো। তুমি ধরো প্রিন্ট দিলা, তোমার এরর দিবে। ফর লুপের বাইরে তুমি যদি আইটা প্রিন্ট দাও তোমার এরর দিবে, তুমি আরেকবার ট্রাই করে দেখো। ঠিক আছে, তো এটাই ছিল যে, হ্যাঁ আইকে চিনবে না আর কি, সেজন্য হ্যাঁ এটাই, আবার এটা নতুন চিনবে না কারণ হচ্ছে যে আয়ের যে স্কোপটা সেই স্কোপটা ছিল ফর এর বডি যতক্ষণ আছে ততক্ষণ। হ্যাঁ, সে যতক্ষণ ফর এর বডির মধ্যে আছে ততক্ষণ, ফর এর বডির বাইরে যখন বের হয়ে যাবে তখন কিন্তু আই ভেরিয়েবলটার আর স্কোপ থাকবে না। তো তখন তুমি যদি ওটাকে প্রিন্ট দাও বা এক্সেস করো তখন হচ্ছে তোমার এররটা দিবে। তো তুমি এই সেম কোডটা তুমি রান করে দেখো যে এখানে তোমার এরর দিবে। ঠিক আছে, এটাই বলা হচ্ছে স্কোপ, যে তখন এই ইন্টিজার আয়ের স্কোপটা তাহলে কত, ফর এর বডি যতক্ষণ মানে যে পর্যন্ত আছে সেই পর্যন্ত আমি ফর এর বডির মধ্যে এটাকে এক্সেস করতে পারবো, ফর এর বাইরে গিয়ে আমি আর এক্সেস পাবো না। So, এটা কাজ করবে, এটা কাজ করবে না। আমাদের এই যে এখানে যে কোডটা ছিল, এই কোডের প্রবলেমটাকে কিভাবে সলভ করতে পারি, আমরা যদি ইন্টারেস্ট ভ্যারিয়েবলটাকে উপরে যদি ডিক্লেয়ার করি, হ্যাঁ এখন কিন্তু ওর স্কোপটা হয়ে গেছে ফাংশনের ভিতর যেহেতু ডিক্লেয়ার করছি, সো ফাংশনের বডি যতক্ষণ আছে এই ডিক্লারেশনের পরে আমরা ফাংশনের পুরো বডির মধ্যে এটাকে অ্যাক্সেস করতে পারবো। আমরা ইফ এর মধ্যেও অ্যাক্সেস করতে পারবো এটাকে, আর এলস এর মধ্যেও অ্যাক্সেস করতে পারবো। সো এটা হচ্ছে একটা ভ্যালিড কোড। আমরা ইফ এর বাইরে ইন্টারেস্ট ভ্যারিয়েবলটাকে ডিক্লেয়ার করে দিলাম। এখন আমার এই তাহলে দেখো ডিক্লারেশনটা আসলে হইলো কোথায়, হইলো হচ্ছে এই যে মেথডের যে বডিটা আছে, আমরা কিন্তু ইন্টারেস্ট ভ্যারিয়েবলটাকে এই মেথডের বডির মধ্যে ডিক্লেয়ার করছি এখন। সো এই যে ডিক্লারেশনটা করলাম এর নিচে যে কোনো জায়গায় আমরা ওকে অ্যাক্সেস করতে পারবো। সো এর মধ্যে অন্য একটা ডিফারেন্ট ব্লকেও আমরা এই ইন্টারেস্ট ভ্যারিয়েবলটাকে অ্যাক্সেস পাবো, আর এলস ব্লকেও মানে ইফ ব্লকেও অ্যাক্সেস পাবো, এলস ব্লকেও অ্যাক্সেস পাবো। ওকে, আচ্ছা, তো জাভায় অ্যাকচুয়ালি আমাদের দুই রকম ভ্যারিয়েবল আমাদের থাকে। হ্যাঁ, কোয়েশ্চেন আছে কারো? স্যার এটাই বলতেছিলাম যে এটা যদি গ্লোবাল ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করতাম তাহলে কি অ্যাক্সেস পাবো না? ওকে, তো জাভায় আসলে গ্লোবাল ভ্যারিয়েবল বলে কিছু নাই। জাভায় দুই রকম ভ্যারিয়েবল থাকে, একরকম হচ্ছে দোজ ডিফাইন্ড বাই ক্লাস বা আমাদের ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আর মেম্বার ভ্যারিয়েবল যেগুলো ছিল, দ্যাট ইজ এই ভ্যারিয়েবলগুলো, এই ভ্যারিয়েবলগুলো। হ্যাঁ, এটাকে বলা হয় ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আর মেম্বার ভ্যারিয়েবল। আর আরেক রকম ভ্যারিয়েবল হচ্ছে দোজ ডিফাইন্ড বাই আ মেথড, মানে কোনো মেথডের বা কনস্ট্রাক্টরের প্যারামিটারে যেই ভ্যারিয়েবলগুলো থাকে অথবা মেথড বা কনস্ট্রাক্টরের ভিতরে আমরা যে ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ার করি সেই ভ্যারিয়েবলগুলো।
তো ওই ভ্যারিয়েবল গুলাকে বলা হয় হচ্ছে লোকাল ভ্যারিয়েবল। লোকাল ভ্যারিয়েবল কি? লোকাল ভ্যারিয়েবল হচ্ছে মেথড আর কনস্ট্রাক্টরের প্যারামিটারে যে ভ্যারিয়েবল গুলো থাকে সেগুলো লোকাল ভ্যারিয়েবল, আর হচ্ছে ওই মেথড বা কনস্ট্রাক্টরের ভিতরে আমরা নতুন করে যে ভ্যারিয়েবল গুলো ডিক্লেয়ার করব সেগুলো হচ্ছে সব লোকাল ভ্যারিয়েবল। তার মানে তুমি হচ্ছে ক্লাসের বাইরে, মানে ক্লাসের বাইরে বলতে কি, তুমি ধরো কনস্ট্রাক্টরের ভিতরে অথবা ফাংশনের ভিতরে যেই ভ্যারিয়েবল গুলো ক্রিয়েট করতেছো সবই হচ্ছে লোকাল ভ্যারিয়েবল। তো যেমন আমার এই কনস্ট্রাক্টরের এই যে প্যারামিটার গুলা, এগুলো কিন্তু লোকাল ভ্যারিয়েবল। কনস্ট্রাক্টর যখন শেষ, কনস্ট্রাক্টর এক্সিকিউশন যখন শেষ, এই ভ্যারিয়েবল গুলোও কিন্তু শেষ হয়ে যাবে, টার্মিনেট হয়ে যাবে, মেমোরি থেকে ভ্যালু শেষ হয়ে যাবে, মুছে যাবে। ঠিক আছে, এই জন্য এরা হচ্ছে লোকাল ভ্যারিয়েবল। আর এই ভ্যারিয়েবল গুলা আমাদের যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল যেগুলো আছে সেগুলো আমাদের অবজেক্ট যতক্ষণ থাকবে ততক্ষণ তারা এক্সিস্ট করবে। তো এখানে যদি আমি কনস্ট্রাক্টরের মধ্যে কোনো একটা ভ্যারিয়েবল ধর ডিক্লেয়ার করলাম integer c equal to 100, এই ভ্যারিয়েবলটাও লোকাল ভ্যারিয়েবল। তার মানে লোকাল ভ্যারিয়েবল কারা? ফাংশন আর কনস্ট্রাক্টরে প্যারামিটার যে ভ্যারিয়েবল গুলো থাকে ওগুলা, এন্ড ফাংশন বা কনস্ট্রাক্টরের মধ্যে আমরা যে ভ্যারিয়েবল গুলো ডিক্লেয়ার করি সেগুলো হচ্ছে লোকাল ভ্যারিয়েবল। আর ক্লাসে যে ভ্যারিয়েবল গুলো আছে সেগুলোকে বলা হয় ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আর মেম্বার ভ্যারিয়েবল। ওকে, তো লোকাল ভ্যারিয়েবলের স্কোপ তো আমরা দেখলাম যে লোকাল ভ্যারিয়েবল আমরা যেই বডির মধ্যে ক্রিয়েট করতেছি, কার্লি ব্রেস দিয়ে আমাদের বডিগুলো ডিফাইন করা হয়। যেমন এখানে কার্লি ব্রেস দিয়ে আমরা এই ইফ এর বডিটাকে ডিফাইন করছি, এই যে ইফটা আছে কার্লি ব্রেস দিয়ে আমরা এই ইফ এর বডিটাকে ডিফাইন করছি। এর মধ্যে যে ভ্যারিয়েবল গুলো ক্রিয়েট করব সেগুলা যতক্ষণ এই ইফ এর বডির মধ্যে আমরা থাকবো ততক্ষণ ওগুলার এক্সিস্ট করবে। ইফ এর বডি থেকে আমরা যখন বের হয়ে যাব ওই ভ্যারিয়েবল গুলাও এন্ড হয়ে যাবে। তো এখন আমি একটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবলের সাথে লোকাল ভ্যারিয়েবলের একটা এক্সাম্পল দেখাই। তো ধরো এই মেথডটা আমি কপি করে এনে এখানে ধরো লিখলাম এই ফাংশনে কারেন্টলি আমাদের লোকাল ভ্যারিয়েবল গুলো কি কি? লোকাল ভ্যারিয়েবল গুলো হচ্ছে ব্যালেন্স, যেটা আমরা ফাংশন অ্যাক্সেস করছি। দেন এই যে ইন্টারেস্ট, এটাও হচ্ছে লোকাল। এটা স্কোপ কতটুক? যতক্ষণ আমাদের ইফ এর বডির মধ্যে যতক্ষণ আছি ততক্ষণ। ইফ এর বডি শেষ হয়ে গেলে এই ইন্টারেস্টের স্কোপও শেষ। সেম ভাবে এই ইন্টারেস্টের স্কোপ কতটুক? এই এলস এর বডির মধ্যে আমরা যতক্ষণ আছি ততটুক। এই এলস এর বডির মধ্যে বের হয়ে গেলে এটার স্কোপ শেষ। আচ্ছা, এখন এখানে দেখো আমাদের ক্লাসে আইডি নামে একটা ভ্যারিয়েবল আছে। আমরা যদি এখানে আরেকটা আইডি ভ্যারিয়েবল ক্রিয়েট করি, কোয়েশ্চেন হচ্ছে যে এখানে কি আমার এরর দিবে নাকি দিবে না? মানে আমি এখানে কি অ্যাক্সেস ক্রিয়েট করতে পারবো আইডি নামে ভ্যারিয়েবল? কি মনে হয়? স্যার পারবো স্যার। না স্যার, পারবো না। ওকে, দুই রকম অ্যান্সারই পাইছি। তো পারবো না বলার রিজনটা হচ্ছে এইটা যে আমাদের ক্লাসে তো অলরেডি আইডি নামে একটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আছে। স্যার দিস ইউজ করব। আচ্ছা হ্যাঁ, আসছে। তো ক্লাসে তো আমাদের একটা অলরেডি আইডি নামে একটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আছে, তো ওই নামে আমরা লোকাল ভ্যারিয়েবল ক্রিয়েট করতে পারবো না। কিন্তু অ্যাকচুয়ালি জাভাতে কিন্তু আমরা এটা করতে পারবো। আমাদের যদি কোনো একটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল থাকে এরকম, আমরা সেম নামে লোকাল ভ্যারিয়েবল ক্রিয়েট করতে পারবো, যেটা আমরা অলরেডি এখানে করছি, রাইট? কনস্ট্রাক্টরের মধ্যে এই যে প্যারামিটার গুলা, এগুলা লোকাল ভ্যারিয়েবল না? এন্ড এদের নাম কিন্তু সেম। যেমন এই যে এই লোকাল ভ্যারিয়েবলটা কনস্ট্রাক্টর প্যারামিটার স্ট্রিং নেম, এটা আর এই স্ট্রিং নেম কিন্তু সেম, এটারই নাম সেম। সো জিনিসটা হচ্ছে যে সেম নামের লোকাল ভ্যারিয়েবল আমরা ফাংশনের মধ্যে ক্রিয়েট করতে পারবো, জাভাতে এই পারমিশনটা দেয়। তো ডিফারেন্ট ভ্যারিয়েবল গুলো এক্সেস করবো কিভাবে? যদি লোকাল ভ্যারিয়েবল গুলাকে এক্সেস করতে চাই তাহলে জাস্ট ভ্যারিয়েবলটা ক্রিয়েট করলে ডাইরেক্টলি এক্সেস করতে পারবো।
আর যদি ইনস্ট্যান্স ভ্যারিয়েবল অ্যাক্সেস করতে চাই তখন আমাদের দিস ইউজ করতে হবে। এই কনস্ট্রাক্টর আমরা যে কাজটা করছিলাম সেটা করতে হবে। আমরা ধর প্রিন্ট করব, প্রিন্ট এর মধ্যে যদি ডাইরেক্ট আইডি লিখি তাহলে ও কিন্তু লোকাল যে আইডিটা আছে, হ্যাঁ দ্যাট মিনস এই আইডিটাকে প্রিন্ট করবে। তো আমি যদি ডাইরেক্টলি আইডি লিখি তখন হচ্ছে লোকাল ভ্যারিয়েবলটাকে অ্যাক্সেস করবে আর প্রিন্ট করবে। তাহলে এটা মাথায় রাখতে হবে যে ফাংশনে বা কনস্ট্রাক্টরে আমরা যদি দিস না লিখে ডাইরেক্টলি নামটা লিখি ওই কেসে আমাদের লোকাল ভ্যারিয়েবলটাকে অ্যাক্সেস করে। আর যদি দিস দিয়ে লিখি, সো দিস ডট আইডি যদি দেই, তো দিস ডট আইডি তে আমি তো 20 ভ্যালু সেট করে দিচ্ছি, তো এটাকে যদি প্রিন্ট দেই তখন আমাদের প্রিন্ট হবে হচ্ছে 20। এসে আমাদের অ্যাক্সেস করবে হচ্ছে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আইডি আর আমাদের প্রিন্ট করবে হচ্ছে 20। ঠিক আছে, তাহলে মেইন পয়েন্ট গুলা কি, আমরা হচ্ছে ফাংশনের ভিতর লোকাল ভ্যারিয়েবল ক্রিয়েট করতে পারবো যার নাম আমাদের ইনস্ট্যান্স ভ্যারিয়েবলের সেম, বা ইনস্ট্যান্স ভ্যারিয়েবলের সেম নামের লোকাল ভ্যারিয়েবল ক্রিয়েট করতে পারবো। এক্সেস করব কিভাবে, লোকাল ভ্যারিয়েবলটাকে ডাইরেক্ট নাম দিয়ে এক্সেস করব আর ইনস্ট্যান্স ভ্যারিয়েবলটাকে দিস ডট দিয়ে এক্সেস করব। আর ইনস্ট্যান্স যে ভ্যারিয়েবল গুলো আছে বা ক্লাসের যে মেম্বার ভ্যারিয়েবল গুলো আছে সেই ভ্যারিয়েবল গুলোকে আমরা যে কোনো জায়গায় ডাইরেক্টলি আমরা অ্যাক্সেস করতে পারি, মানে যে কোনো ফাংশনের মধ্যে যে কোনো ইফ অর এলস এর মধ্যে ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারবো। তো সেম নামে যদি থাকে, ক্লাসে যদি সেম নামের লোকাল ভ্যারিয়েবল থাকে তখন দিস ইউজ করতে হবে, আর সেম নামের লোকাল ভ্যারিয়েবল যদি না থাকে তখন তুমি দিস না ইউজ করো, ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারবে। যেমন এই যে নেম, আমাদের যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবলটা ছিল, আমাদের ফাংশনের মধ্যে কিন্তু কোনো নেম নামের ভ্যারিয়েবল নাই, তখন তুমি এই ইনস্ট্যান্স ভ্যারিয়েবলটাকে ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারবে। আর যদি ফাংশনে নেম নামের লোকাল ভ্যারিয়েবল থাকতো তখন তোমার দিস ডট নেম দিয়ে অ্যাক্সেস করতে হতো। এখন যদি তুমি দিস ডট নেম দাও এটা কিন্তু কাজ করবে, দিস ডট নেম না দিলেও এই কেসে কাজ করবে, যেহেতু আমাদের এই ফাংশনের মধ্যে নেম নামে কোনো ভ্যারিয়েবল নাই। স্যার আরেকটা যদি আইডি দিতে চাই তাহলে কি আইডি ডট 1 2 এভাবে দিতে হবে? আরেকটা আইডি মানে লোকাল ভ্যারিয়েবল আইডি? লোকাল ভেরিয়েবল 3টা। হ্যাঁ, তখন ডিফারেন্ট নামে তুমি আইডি দিতে পারো, নামটা চেঞ্জ করে দিতে হবে। ঠিক আছে, কারো কোয়েশ্চেন আছে এখানে? নো স্যার। আচ্ছা, তো আজকের টপিক এটুকুই, আমি একটা রিক্যাপ দিয়ে দিই। নেক্সট ক্লাসে অ্যারে থেকে শুরু করব। কি কি দেখছি একটা রিক্যাপ দিই। আমরা শুরু করছিলাম হচ্ছে ইনিশিয়ালাইজেশন দিয়ে, আমাদের ক্লাসে যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল গুলো আছে ওগুলোকে কিভাবে ইনিশিয়ালাইজ করা যায়। তো প্রথম এটা ছিল ডাইরেক্ট অ্যাসাইনমেন্ট। আমরা ক্লাসের মধ্যে যখন ভ্যারিয়েবলটাকে ক্রিয়েট করি ওখানে ডাইরেক্টলি আমরা একটা ভ্যালু সেট করে দিতে পারি। যেমন ধরো এখানে স্টুডেন্টের আইডি ধরো আমরা -1 দিয়ে দিতে, তখন যতগুলো স্টুডেন্ট অবজেক্ট ক্রিয়েট হবে তুমি যদি এগুলা চেঞ্জ না করো আইডি ভ্যালু, ওটার ভ্যালু হচ্ছে -1 থাকবে। দেন হচ্ছে ইনিশিয়ালাইজেশন ব্লক, যেটা আমরা স্কিপ করছি। তারপর ছিল হচ্ছে কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর ক্লাসের একটা পার্ট, যেটা হচ্ছে আমরা যখনই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করব তখনই একটা না একটা কনস্ট্রাক্টর কল হবে। তো ক্লাসে মেইনলি দুই রকম কনস্ট্রাক্টর থাকে, একটা কনস্ট্রাক্টরের কোনো প্যারামিটার নাই, এটাকে কনস্ট্রাক্টর উইদাউট প্যারামিটার নন প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর এগুলা বলা হয়। তো তোমার ক্লাসে যদি কোনোই কনস্ট্রাক্টর না থাকে ওই কেসে জাভা হচ্ছে এরকম একটা ডিফল্ট কনস্ট্রাক্টর যেটা নন প্যারামিটারাইজড, ওরকম একটা কনস্ট্রাক্টর জাভা পাস করে দেয়। আচ্ছা, আর প্যারামিটারাইজড কনস্ট্রাক্টরের মেইন আইডিয়াটা হচ্ছে বা মেইন টার্গেটটা হচ্ছে ক্লাসে যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল গুলো আছে ওগুলার ভ্যালু সেট করা।
তো এই জন্য প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরের প্যারামিটার গুলো হয় হচ্ছে আমরা যেই যেই ভ্যালু সেট করতে চাচ্ছি ওই ভ্যালু গুলো হয় প্যারামিটারে। তো আমরা ধরো যদি একটা ক্লাসে 3টা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আমরা সেট করতে চাই, ইনিশিয়ালাইজ করতে চাই, তখন কনস্ট্রাক্টরের আমাদের প্যারামিটার হবে 3। ডেটা টাইপ গুলো হচ্ছে ওই যে ভ্যালুগুলো আমরা সেট করতে যাচ্ছি ওদের যে ডেটা টাইপ ওটা সেম হইতে হবে। তো কনস্ট্রাক্টর লেখার রুলটা বা কনভেনশনাল রুলটা হচ্ছে যে কনস্ট্রাক্টরের নাম আর ক্লাসের নামটা সেম হইতে হবে, কনস্ট্রাক্টর রিটার্ন টাইপ থাকবে না, আর প্যারামিটার দিলে প্যারামিটারগুলোর নাম আর যেই ফিল্ডটা আমরা সেট করতে যাচ্ছি ওই ফিল্ডটার নাম বা ওই ইনস্ট্যান্স ভ্যারিয়েবল গুলোর নাম সেম হইতে হবে, প্যারামিটারের নাম ইনস্ট্যান্স ভ্যারিয়েবলের নাম সেম হইতে হবে। তো ইনস্ট্যান্স ভ্যারিয়েবলকে আমরা কিভাবে অ্যাক্সেস করব? দিস ডট দিয়ে আমরা হচ্ছে ওই ইনস্ট্যান্স ভ্যারিয়েবল ভ্যালুগুলো অ্যাক্সেস করতে পারবো, আর প্যারামিটারে যে ভ্যালুগুলো আমরা ডিক্লেয়ার করলাম ওগুলো হচ্ছে ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারবো। তো মোটামুটি এগুলো ছিল হচ্ছে কনস্ট্রাক্টর। আর এরপর ছিল হচ্ছে স্কোপ। তো স্কোপ হচ্ছে কোনো একটা ভ্যারিয়েবলের স্কোপ যেই বডির মধ্যে ওটাকে ডিক্লেয়ার করা হয়েছে ওটুকু। তো জাভাতে দুই রকম স্কোপ আছে, একটা হচ্ছে আমাদের ইনস্ট্যান্স ভ্যারিয়েবলের স্কোপ, যেই ভ্যারিয়েবল গুলাকে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল গুলাকে আমরা মোটামুটি ক্লাসের সব ফাংশন থেকে অ্যাক্সেস করতে পারবো। আচ্ছা, আর আরেকটা টাইপের ভ্যারিয়েবল হচ্ছে লোকাল ভ্যারিয়েবল, যে ভ্যারিয়েবল গুলা ফাংশনে প্যারামিটার হিসেবে থাকে অথবা যেগুলাকে আমরা ফাংশনের মধ্যে বা কনস্ট্রাক্টরের মধ্যে আমরা যেগুলোকে ডিফাইন করি ওই ভ্যারিয়েবল গুলো। তো সেম নামে জাভাতে লোকাল এন্ড ইনস্ট্যান্স ভ্যারিয়েবল ক্রিয়েট করা যায়, মানে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল যেই নামে আছে ওই সেম নামে লোকাল ভ্যারিয়েবল আমরা ক্রিয়েট করতে পারি। তো এক্সেসের কেসে আমরা যদি জাস্ট নামটা লিখি তখন ও লোকাল ভ্যারিয়েবল অ্যাক্সেস করবে, আর যদি আমরা দিস দিয়ে লিখি তখন সে হচ্ছে ইনস্ট্যান্স যে ভ্যারিয়েবলটা ছিল ওটাকে অ্যাক্সেস করবে। ওকে, আমাদের ক্লাস এটুকুই, কারো কোয়েশ্চেন থাকলে করতে পারো। আইডি কি মেসেজে লিখে দেবো? হ্যাঁ, আইডি গুলো হচ্ছে এই চ্যাট বক্সে লিখে দাও, আর আইডি গুলোর মধ্যে কোনো স্পেস দিও না। হ্যাঁ, যেহেতু নাম সার্চ করি আমি, সো আইডি যখন এখানে লিখবা কোনো স্পেস দিও না আইডির মধ্যে। ওকে, ক্লাসের টুকুই, কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আইডিটা লিখে চলে যেতে পারো। স্যার হ্যাঁ বলো। স্যার শাফিনের হচ্ছে ওই ইলেকট্রিসিটি চলে গেছে স্যার, এখন কি ওর আইডিটা আমি লিখে দেবো স্যার? ওকে, ওর নাম আর আইডি দিয়ে দাও। আচ্ছা স্যার। আচ্ছা, আমি রেকর্ডিংটা অফ করে দিলাম।